ওকে, তো আমরা এখন করছি ফ্লেম টেস্ট। ফ্লেম টেস্ট, তো ডিফারেন্ট সল্ট কি কালার দেবে ফ্লেমে সেটা বের করব। এবারে দেখো, তোমাকে আমি দেখাচ্ছি, এটা তোমার হচ্ছে প্ল্যাটিনাম ওয়্যার। এই প্ল্যাটিনাম ওয়্যারটা ভীষণ একটা থিন, মানে একদম সরু একটা ভীষণ থিন একটা ওয়্যার, এবং এটা ভীষণ কস্টলি থাকে। তো এই জন্য এটাকে এরকম করে একটা টেস্ট টিউবের মধ্যে রাখা থাকে এরকম। দেখো আমি খুলছি এখান থেকে, দেখো খুলে এখানে একটু ধরছি, এই দেখো কত থিন ওয়্যারটা, দেখো তুমি ওয়্যারটা দেখতে পাচ্ছ? ওয়্যারটা দাঁড়ো দেখাচ্ছি ভালো করে, দেখো ভীষণ চুলের মধ্যে দেখতে একটা থিন একদম, দেখতে পাচ্ছ? এই দেখো, হ্যাঁ স্যার। হ্যাঁ এটার এই মাথায় কাচের মধ্যে এটা কি কাচের মধ্যে ঢোকানো আছে? কাঁচের মধ্যে ঢোকানো আছে, হ্যাঁ এটা একটা গ্লাস রোডের মতো আছে, এর মধ্যে এটাকে ঢোকানো আছে এখানে, ভীষণ থিন একটা ওয়্যার এটা রাখা আছে। স্যার কেন আর এত এটা কি থিন এরকম, করা হয়? হ্যাঁ কেন এত থিন করা হয়? কেন? এত থিন করা হয়? তো তুমি কি এটা মোটা নেবে? মোটা দিলে তো রিয়াকশন বুঝতে পারবে না, আর এই তারগুলো তো অনেক কস্টলি হয়, প্ল্যাটিনাম তো। ও প্ল্যাটিনাম। হুম, হলো। আচ্ছা, আচ্ছা প্ল্যাটিনামই কেন নেওয়া হয় এই রিঅ্যাকশনের কারণ জন্য? প্ল্যাটিনামটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, অন্য কোনো মেটাল নিলে সে আবার তার সঙ্গে রিয়াকশন করে যাবে, কারণ যেহেতু আমরা এসিডে ঢোকাবো এই জন্যই সে রিয়াকশন করে যাবে, এই জন্য মেল্টিং অন্য পয়েন্টে কিছু তো নিলে হাই, হবে না। হ্যাঁ মেল্টিং পয়েন্টে তো হাই, এটার জন্য। অনেক হাই, একদম এই জন্য প্ল্যাটিনাম নেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি লাগছে ফ্লেম টেস্টে? এখানে লাগছে আমাদের কনসেন্ট্রেটেড HCl, যেটা আমার কাছে নেই এখন। আমার কাছে এই অ্যাসিডটা, আমি কি করে করবো? আমি এমনি সিম্পল ওয়াটারের মধ্যে নিয়ে করবো, তাতে তুমি কালার বুঝতে পারবে। আর সেখানে আমার সেখানে লাগছে সল্টটা, সল্ট, আর লাগছে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড। মানে অ্যাকচুয়ালি আমি চাইছি এটা কাজটা হচ্ছে এই সল্টটাকে রেসপেক্টিভ ক্লোরাইড করে দেবে, কিন্তু আমার কাছে অলরেডি ক্লোরাইড সল্টই আছে, তাই আমার এটা না হলেও হবে। আর এখানে লাগছে প্ল্যাটিনাম ওয়্যার, প্ল্যাটিনাম ওয়্যার এটা লাগছে। তো আমি কিন্তু এই বাড়িতে এটা আগে কখনো করিনি, আজকেই করব, আমি তো ল্যাবে করি। তো তো তোমাকে এটা আমি ল্যাব থেকে পরে পরে করে দেখাতে পারবো, কিন্তু ল্যাবে তোমাকে আমি ইউটিউব লিংক করে দেখাতে পারবো পরে, কিন্তু এখন তোমাকে বাড়িতে দেখাচ্ছি। চলো চলো আমরা এখন যাই। এখানে আমি চলে এসেছি এখন কিচেনে রান্না করতে। দাঁড়াও কেমন করে দেখি দেখতে পাচ্ছ কিনা, আমাকে অনেক কাছে যেতে হবে তোমাদের। দাঁড়াও আমি এই মোবাইল থেকে জয়েন করছি, তাহলে একটু বেশি স্ট্রং হবে। এক সেকেন্ড, এটাতে হচ্ছে না কেন? হুম, আমি আরেকটা ডিভাইসে জয়েন করলাম মোবাইল থেকে। হ্যাঁ এবার ঠিক আছে। আপনি আরেকটা ডিভাইসে জয়েন করেছেন? আচ্ছা দেখি, দেখতে হ্যাঁ পাচ্ছি না, দাঁড়ান দেখাতে পারি, দাঁড়াও। তাহলে আমি এটাকে স্পটলাইট অফ করে দিচ্ছি, তাই তো? অফ করে দিন। হ্যাঁ হ্যাঁ এটাকে স্পটলাইট করে দিচ্ছি। ঠিক আছে এখন? ফোনটাকে একটু রোটেট করে নিন তাহলে ভালো দেখতে হবে, এটা ল্যাপটপে। আমি এই
আমি এই ভিডিও অফ করে দিচ্ছি, এই ভিডিও অফ করে দিয়েছি, এটাকে মিউট করে দিলাম। দাঁড়াও। দেখো আচ্ছা এইটাতে তো দাঁড়ান একটা মিনিট দাঁড়ান, আমি আমি পিন এখানে করতে জ্বালাই। দিই, দাঁড়ান আপনি পিন করি, দাঁড়ান। দেখো তোমার এখানে কি আছে, আমি অফ করে দাঁড়াও, off। পুরো অফ করে করে দিলাম, অন্ধকার করে দিলাম। এবারে এখানে আমি প্ল্যাটিনাম ওয়্যারটাকে নিচ্ছি, দেখো আমি ফার্স্টে তোমার এখানে জলের মধ্যে ডোবালাম, আর আমার এখানে দেখো আগে থেকে রাখা আছে সল্ট গুলো, দেখতে পাচ্ছ, NaCl সল্ট, পটাশিয়াম ক্লোরাইড সল্ট। আমি একটু অন্ধকার করেছি যাতে তুমি বুঝতে পারো। দাঁড়া আগে দেখে আমি অফ করব। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা পটাশিয়াম ক্লোরাইড, এটা কপার সালফেট, এটা বেরিয়াম ক্লোরাইড। আমি দেখো লিখে নিয়েছি এবং এখানে স্যাম্পলও নিয়ে এসেছি। এখানে সিম্পল ওয়াটার আছে, এটা প্ল্যাটিনাম ওয়্যার আছে, এখানে আমার বার্নারটা জ্বলছে, আমি এখানে জলের মধ্যে ফার্স্টে ঢোকালাম, তাহলে ভিজে গেল এটা। এবারে যখনই ভিজে গেল আমি এখানে দেখো সিম্পল এখানে KCl নিলাম, দেখো কিছুটা KCl এখানে লেগে গেল এবার গায়ে। জাস্ট হালকা আমি করে কিন্তু ডিপ করলেই হয়ে যাবে কম সময় KCl এ। দেবো, ভীষণ কম সময়ের জন্য কিন্তু হবে কালারটা। KCl নিলাম সিম্পল জলে ডুবিয়ে, জলটা লেগে গেল এখানে, কালারটা দেখো কি হচ্ছে, ভীষণ কম সময়ের জন্য পেল ভায়োলেট কালার হবে। দেখো দাঁড়াও আরেকবার নিচ্ছি, মানে স্যার হালকা ওটাতে পেল ভায়োলেট, কিন্তু ইয়েলো দেখতে পাচ্ছ বাইক থেকে বোধহয়, হ্যাঁ ইয়েলোটা দেখতে পাচ্ছি। ইয়েলো, কিন্তু দেখো ইয়েলোর মধ্যে না, লাইটটা অফ করছে না, অন্ধকার করে বুঝতে পারবে। দেখো হালকা একটা ভায়োলেট কালার নিয়ে দেখতে হয় মাঝে মাঝে। বাইরের দিকটা তো মানে ওই ইয়ালোর হ্যাঁ বাইরের দিকটা। একদম। আচ্ছা হ্যাঁ এটা স্যার এটা আমি ছেড়ে এফেক্টেড দিলাম। বাইরে। এবারে ধরো আমি নিচ্ছি এখানে সোডিয়াম ক্লোরাইড, তাহলে এটা কি সোডিয়াম নিলেন? ক্লোরাইড সল্ট আগেরটা নিচ্ছি। আগেরটা কি ছিল যেন? আগেরটা ছিল KCl, হ্যাঁ এখন নিচ্ছি সোডিয়াম ক্লোরাইড। কি কালার, গোল্ডেন ইয়েলো। দেখো এটা পুরো দেখো আগের থেকে অনেক বেশি ইয়েলো, দেখতে পাচ্ছ, হ্যাঁ পুরো গোল্ডেন কালার আসছে। পুরো গোল্ডেন ইয়েলো কালার আসছে। এটা ওই স্ট্রিট ল্যাম্প গুলোর মতো, কারণ ওই স্ট্রিট ল্যাম্পে এই কালারই থাকে। এই দেখো পুরো গোল্ডেন ইয়েলো। আমি দেখো আরেকবার নিচ্ছি সোডিয়াম ক্লোরাইড, দেখো মানে আগে কিন্তু পটাশিয়ামে কিন্তু অনেক পেল কালারটা ছিল, এটা কিন্তু অনেক বেশি স্ট্রং হলো। হ্যাঁ আচ্ছা এবারে আমি নিচ্ছি বেরিয়াম ক্লোরাইড। স্যার একবার পটাশিয়ামটা দেখান তো দেখি কিরকম, তাহলে একবার পটাশিয়ামটা এখন নিলে তো হবে না, দাঁড়াও নিচ্ছি আমি, ঠিক আছে আরেকবার দেখাচ্ছি। দেখো হালকা হালকা ভায়োলেট, দেখছো হালকা ভায়োলেট দেখতে পারো, হ্যাঁ 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 হালকা একটা, হালকা ভায়োলেট আসছে, হ্যাঁ হালকা ভায়োলেট। স্যার আরেকবার দেখি মানে ওই যে হ্যাঁ দেখো দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা এটা HCl নিলে আরো ভালো হতো। NaCl তো নিলাম, না NaCl না দেখালাম HCl দেখো। HCl HCl। হ্যাঁ একদমই তাই, HCl হলে রিজলভ হতো, HCl নেই না, ওটা আবার এমনি ডাইরেক্ট হলে হবে না, কনসেন্ট্রেট হতে হবে। আচ্ছা এবারে নিচ্ছি বেরিয়াম ক্লোরাইড, ভীষণ ভালো করে অবজার্ভ করবে, খুব কম সময়ের জন্য এটা হবে। দাঁড়াও দেখি তো, এই লাইটটা অফ করে দিই, পুরো অন্ধকার দিয়ে করে দিই। এটা কি অ্যাপেল গ্রিন হবে? হ্যাঁ হালকা আছে, কাঁচা কাঁচা আপেল যেগুলো হয় ওরকম কালার হবে। আমার ফ্লেম দেখতে পাচ্ছ তো, অন্ধকার করে দিচ্ছি, পুরো ফ্লেম দেখতে পাচ্ছ এবারে। হ্যাঁ দেখো ভালো করে দেখো সবাই, দেখো তুমি অবশ্য হালকা, একদম হালকা একটা দেখো অ্যাপেল গ্রিন, অ্যাপেল মানে ওই উপরটা দেখবে তুমি, গোড়াটা দেখবে।
তুমি ফ্লেমের গোড়াটা দেখবে, গোড়াটা দেখো, দেখো দেখো একটা গ্রিন দেখতে পাচ্ছ, অ্যাপেল গ্রিন, উপরটা নয় নিচটা দেখো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখতে পেয়েছি। একটা হালকা হালকা গ্রিন গ্রিন কালার আছে। পেল গ্রিন। এবারে তুমি কালারটা ভালো দেখতে পারো, এর পরের কালারটা তোমাকে আমি দেখাচ্ছি। এর পরেরটা এটা হচ্ছে কপারের কালার। কপারের কি কালার হবে? তাহলে এক সেকেন্ড, এই ফলগুলো তো বড় বড় না লাগছে না, দেখো দেখি, এখন দেখতে পাচ্ছ কালারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কালার গ্রিন হলো? কালার, গ্রিন গ্রিন। হ্যাঁ, দাঁড়া আরো দেখাচ্ছি, দাঁড়াও ভালো করে দেখো, কি কালার? গ্রিন গ্রিন। দেখো, হ্যাঁ স্যার, এইটা একদম ভালোভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ বাকিগুলো হচ্ছে, কিন্তু আমাদের ক্যামেরায় না সবগুলো কালার একই হয়ে যাচ্ছে আসলে বেসিক্যালি। আমার এখানে দেখা যাচ্ছে, ওই ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না, সমস্যাটা এটাই। হ্যাঁ স্যার, কিন্তু এটা এটা পরিষ্কার দেখা গেল। এটা দেখো, এটা বুঝেছো? হ্যাঁ স্যার, সেটা কি নিলেন? কপার। এটা কপার, এটা কপার নিলাম, কপারের হচ্ছে এরকম করে ফ্লেম দেবে। আমি আর একবার দেখাচ্ছি কপারটা, ভালো করে দেখো, দেখতে পাচ্ছ গ্রিন গ্রিন কালার? হ্যাঁ স্যার। বাকিটা কথা হ্যাঁ, বলো স্যার। একটু। দাঁড়া আবার লাইট স্যার জ্বালিয়ে তাহলে, হ্যালো স্যার, কি সব অন হয়ে গেছে। হ্যাঁ স্যার বলছিলাম যে তাহলে সেই বিভিন্ন বাজি হয়, সেই বাজিগুলো তো সেই যেগুলোতে সেই রং, এই দেখো, এই দেখো, বাজিগুলো কি হয়? হ্যাঁ বাজিগুলো বিভিন্ন কালার থাকে, একদমই তাই। মানে কালার দেওয়ার জন্য এগুলোই ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ও, চলো। তাহলে তুমি কিছুগুলো কালার একটু দেখতে পেয়েছো, কিছুগুলোর মধ্যে কপারটা ভালো বুঝতে পেরেছো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ফ্লেমটা একটু দেখে নিয়েছি, এবারে আমরা একটু কাজটা শুরু করি। নেক্সট দেখো, এখানে যেটা আছে সেটা হচ্ছে, আমরা আগের ক্লাসে পড়েছি মেটালিক প্রপার্টি এন্ড ইলেকট্রোপজিটিভিটি, পড়েছি না আগের দিন আমরা? হ্যাঁ স্যার। ইলেকট্রোপজিটিভিটি পড়েছি, আর একটা পড়েছি ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, তো ইলেকট্রোপজিটিভিটি মানে হচ্ছে মেটালিক প্রপার্টি। তাহলে যদি মোর মেটালিক হয়, তাহলে মেটালিক অক্সাইড যারা থাকে তারা কিন্তু হয় তোমার বেসিক, মেটালিক অক্সাইডস আর বেসিক ইন নেচার, তারা তোমার বেসিক হয়। মেটালিক অক্সাইডস আর বেসিক ইন নেচার। বেসিক মানে কি? মানে হচ্ছে তোমার, ধরো একটা কথা বললাম মেটালিক অক্সাইড, সোডিয়াম অক্সাইড, মেটালিক অক্সাইড যখন ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করে সেখানে ফর্মেশন হয় হাইড্রোক্সাইড, NaOH, এটা হচ্ছে মেটালিক অক্সাইড। মেটালিক অক্সাইডস আর বেসিক ইন নেচার, তার মানে when the metallic oxide dissolve in water, so they produce the hydroxide. ধরো আমি বললাম ম্যাগনেসিয়াম অক্সাইড,
magnesium oxide dissolved in water, it produce magnesium hydroxide. এখানে আমরা magnesium hydroxide, এটা বেস ফর্মেশন হয়েছে। আচ্ছা, মানে যে কোনো মেটালিক অক্সাইড বেসিক হয় কারণ হচ্ছে তারা যখন ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে OH ফর্মেশন করে, মানে মেটালিক হাইড্রোক্সাইড একদম। ফর্ম করে। হ্যাঁ একদম, মানে মেটালিক হাইড্রোক্সাইড গুলো তোমার বেসিক হবেই একদম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা স্যার, ইলেকট্রোপজিটিভিটিটা শুধু মেটালেরই কেন ক্যারেক্টার? হ্যাঁ সুশান্ত কি বলছো বলো একবার। হ্যাঁ বলছিলাম, ইলেকট্রোপজিটিভিটিটা শুধু মেটালেরই কেন ক্যারেক্টার? কেন কিনা ইলেকট্রোপজিটিভিটি মিন্স হচ্ছে টেন্ডেন্সি টু ফর্ম দা ক্যাটায়ন। তো সেখানে ইলেকট্রন ক্যাটায়ন রিলিজ করে, অ্যানায়ন তো ইলেকট্রন নেয়, অ্যানায়ন তো নেগেটিভ সাইন। দেখো কেন কিনা সেখানে যারা মেটাল হয়, মেটালগুলোর ক্ষেত্রে 1 2 3 হয় ভ্যালেন্স ইলেকট্রন, তো তারা ইলেকট্রন লুজ করে দেয়। তো এই জন্য মেটালগুলো ইলেকট্রন লুজ করতে পারে। ওর জন্য মানে ইলেকট্রোপজিটিভিটিটা হয় একদম মেটালিক ক্যারেক্টার, মানে মেটালিক বলে। ক্যারেক্টার মানে হচ্ছে তোমার, সেটা তো আগে হয়ে গেছে, এটা মেটালিক অক্সাইড বলছি। মেটালিক ক্যারেক্টার মানে হচ্ছে টেন্ডেন্সি অফ লুজিং ইলেকট্রন এন্ড ফর্ম দা ক্যাটায়ন। এবারে বলছি যারা মেটালিক অক্সাইড হয় তারা হচ্ছে বেসিক ইন নেচার। তুমি সেখানে ধরো ম্যাগনেসিয়ামটাকে বার্নিং করলে, যাকে আমরা বলি ম্যাগনেসিয়াম রিবন বার্নিং। এই ম্যাগনেসিয়াম রিবন বার্নিং করার পরে আমার সেখানে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়ে গেল MgO। যখন এই বার্নিংটা হয় সেখানে ব্রিলিয়ান্ট কালারের লাইট ফর্মেশন, এই ম্যাগনেসিয়াম রিবন বার্নিং, বুঝলে? তোমাকে আমি ম্যাগনেসিয়াম রিবন বার্নিং আমি করেছি, তোমাকে সে দেখাচ্ছে ভিডিওটা, তুমি দেখে নাও একবার। তারপর তোমাকে আমি টেস্ট করে দেখাবো যে বেসিক কেন। তোমাকে আমি বেসিকক্ষণ দেখাবো না এগুলো, তুমি বেশ আমাকে তোমার সিলেবাস পড়াতে হবে এখন, দাঁড়াও। তোমাকে আমি ম্যাগনেসিয়াম রিবনের টেস্টটা দেখিয়ে দিচ্ছি। তুমি আমার চ্যানেলে অবশ্য দেখতে পেয়েছো, কারণ আমার চ্যানেলে এটা একটা আছে। এই দেখো আমি স্পিড ল্যাম্পে করে দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি বড় করে দিচ্ছি। আপনি ওটাকে খুলে স্ক্রিন শেয়ার করে দিন না, সবচেয়ে ভালো হবে। না না, আমি এখানে দেখাচ্ছি আলাদা করে, দেখো পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখো আমার হাতে এখানে একটা টাঙের মধ্যে ম্যাগনেসিয়াম রিবন নিয়েছি, আর এখানে বার্নারে আমি হিট করছি। এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো অনেকক্ষণ ধরে আছি, এখনো কিন্তু আগুন ধরেনি। দেখো দেখো কেমন লাইট হলো, পুরো লাইট একদম মানে হোয়াইট ব্রিলিয়ান্ট লাইট হলো। একটা ওয়াচ গ্লাসের মধ্যে আমি এটাকে কানেক্ট করলাম, দেখো পুরো বার্নিং হওয়ার পরে একটা রেসিডিউ আছে সেটাকে কানেক্ট করলাম। তাহলে এই ম্যাগনেসিয়ামটা বার্নিং হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়ে গেছে। এই ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে আমি ওয়াচ গ্লাসে নিলাম। এই ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে ওয়াচ গ্লাসের মধ্যে নিয়ে আমি এবারে কি করছি দেখো, তোমাকে দেখাচ্ছি, তোমাকে আমি টেস্টটা দেখাচ্ছি এখনই করে। এই দেখো ফটাফট দেখাচ্ছি। একটা টেস্ট টিউব নিয়েছি, ওই যে রেসিডিউটা হয়েছে সেই রেসিডিউটাকে আমি কালেক্ট করছি এখানে। হ্যাঁ পেয়ে গেছি। এবারে দেখো এই যে এটাকে নিয়ে আমি এখানে ওয়াটার ডিজলভ করলাম। তাহলে দেখো এটা আমার ওয়াটারে এই রেসিডিউটা মানে এটা বেসিক ডিজলভ হয়ে গেল। একটু সময় লাগবে কারণ এটা তো একটু মানে একটু সময় লাগবে। দেখো কেমন হোয়াইট হোয়াইট হয়ে গেল নিচটা, একটু হোয়াইট হোয়াইট হয়ে গেছে।
তো এটা ওয়াটারে তোমার ডিজলভ হয়ে যাবে। আচ্ছা, এবারে এটা বেসিক কি করে বুঝবো তাহলে? সেটা দেখাচ্ছি তো, সেটা দেখাচ্ছি এখন। দেখো আমার কাছে এখানে ফেনফথ্যালিন আছে, দেখতে পাচ্ছ লেখা আছে ফেনফথ্যালিন ইন্ডিকেটর। কি লেখা আছে? ফেনফথ্যালিন ইন্ডিকেটর সলিউশন লেখা আছে। আচ্ছা দেখো এটা লেখা আছে মিথাইল অরেঞ্জ, দেখা যাচ্ছে এটা? মিথাইল অরেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, স্যার। মিথাইল অরেঞ্জ আমার কাছে তাহলে এই দুটো ইন্ডিকেটর আছে। আর আমার কাছে আরেকটা আছে, সেটা হচ্ছে লিটমাস পেপার। আমরা এইগুলো দেখে বুঝতে পারবো, এগুলো ছোট ক্লাসে করেছো। এই দেখো আমার কাছে এই একটা রেড লিটমাস পেপার আছে। তো তুমি কি জানো রেড লিটমাস পেপার কি করে বেশি দিলে? ব্লু হবে না, কি হবে? রেড থাকবে, বলো কি গো? রেড থাকলে ব্লু হবে। ব্লু হয়ে যাবে। হবে। আচ্ছা তাহলে আমি এখানে ডুবিয়ে দিলাম। দেখো কালারটা দেখো, রেড থেকে কেমন কালার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ দেখো কালারটা। দাঁড়াও, আর কি রেড আছে? দেখো দেখো কালারটা ভেতরে কি কালার হলো দেখো, ব্লু হয়ে যাচ্ছে। কি ব্লু হয়ে গেছে? হ্যাঁ, দেখো আস্তে আস্তে ব্লু হচ্ছে, হ্যাঁ স্যার। দেখো তো আস্তে আস্তে কালারটা ব্লু কালার হয়ে গেল আমার। দেখো রেড কালারটা চলে গিয়ে ব্লু কালার হয়ে গেল। এবারে আমি ঠিক আছে, আমি এই লিটমাস পেপারটা বের করে নিলাম। এই লিটমাস পেপারটাকে আমি গ্লাস রড দিয়ে এরকম করে বের করে নিচ্ছি। দেখো কালারটা কি কালার? ব্লু। দেখেছো ব্লু কালার হয়ে গেছে। তাহলে দেখো রেডটা ব্লু হয়েছে, তার মানে এটা তো বেসিক সলিউশন, তার মানে ওই বার্নিং করার পর যে এসিড ছিল তাহলে এটা ব্লু কালার হয়েছে। তোমাকে আমি আরো দেখাচ্ছি। দেখো এবারে এই সলিউশনটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম, একটা পার্ট আর এই একটা পার্ট। একটা পার্টে অ্যাড করছি ফেনফথ্যালিন। তুমি কি জানো ফেনফথ্যালিন কি করে? বেসিক মিডিয়ামে কি হয় কালারটা বলো? দেখি অ্যাড করি। না, কালারলেসই থাকে। দুটোই কিন্তু কালারলেস আছে, দেখতে পাচ্ছ? এখন দুটোই কিন্তু কালারলেস। দেখো কালারটা কি হচ্ছে, দেখো দেখি কি কালার হলো বলো? এখনো কিছু বলছে না। দেখো এখনো এখন এবার কালার হয়েছে, হয়নি। এবার হয়েছে পিঙ্ক হয়েছে। তাহলে পিঙ্ক কালার হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি অ্যাসিড মিডিয়াম বেসিক মিডিয়ামে ফেনফথ্যালিন পিঙ্ক কালার হয়। তাহলে হয়ে গেল এটা আমার। আবার দেখো আমি আরেকটা সলিউশন নিচ্ছি এখানে, নিচ্ছি। তাহলে এখানে অ্যাসিড বেসিক মিডিয়ামে পিঙ্ক কালার হলো। তাহলে আমি রেখে দিই। এখানে আমার কাছে আছে মিথাইল অরেঞ্জ। অরেঞ্জ মানে কালার কি হবে? মিথাইল অরেঞ্জের কালার কি কালার? অরেঞ্জ কালার। দেখো এখানে অ্যাড করছি, কি কালার হলো বলো? দেখো কি কালার হচ্ছে? ইয়েলো। তাহলে বেসিক মিডিয়ামে মিথাইল অরেঞ্জ ইয়েলো কালার হয়। বেসিক মিডিয়ামে মিথাইল অরেঞ্জ কি কালার হয়? ইয়েলো কালার। দেখো ইয়েলো কালার হয়ে গেল। এবার বুঝতে পেরেছো? তাহলে একটা হয়েছে আমার পিঙ্ক কালার, একটা হয়েছে ইয়েলো কালার। দেখো দেখা যাচ্ছে ক্লিয়ারলি। হ্যাঁ, আমার সব বলা হয়ে গেছে। আচ্ছা ফটাফট এবারে দেখো। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে ওয়াটার দিলে এখানে হাইড্রোক্সাইড কম্পাউন্ডটা বেসিক হয়েছে। তো তাহলে মেটালিক অক্সাইডস আর বেসিক ইন নেচার। এবারে আমরা বলবো নন মেটালিক অক্সাইড। নেক্সট হচ্ছে আমার খাতায় লিখে নাও কিন্তু এই কথাগুলো। মেটালিক আগেরটা হয়ে গেছে আমার। এখন হচ্ছে তোমার নন মেটালিক অক্সাইডস আর অ্যাসিডিক ইন নেচার। কেন? আমি তোমাকে রিঅ্যাকশন দেখাচ্ছি এখানে। non-metal plus oxygen, সেখানে হলো non-metallic oxide. Non-metallic oxide when dissolved in the water they produce acid, carbon dioxide. ধরো বললাম সালফার ডাইঅক্সাইড, এটা কি আছে? non-metallic oxide. Dissolved in water they produce H2SO3, sulfurous acid. Non-metallic oxide dissolved in water they produce
সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝতে পেরে গেলাম মেটালিক অক্সাইড এন্ড নন মেটালিক অক্সাইড। আচ্ছা, দেখো আর কোনো বাকি নেই কিছু বলতে হয় এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারের এইটা আমার বাকি ছিল বলতে, আর বাকি সব বলে দিয়েছি। তো তাহলে অ্যাক্রস এ পিরিয়ড বেসিক টু অ্যাসিডিক হয়? হ্যাঁ, অ্যাক্রস এ পিরিয়ড তাহলে বেসিক টু অ্যাসিডিক হবে? কোনটা বুঝতে জানাবে বলো? যা অ্যাক্রস এ পিরিয়ড তো নন মেটালিক একটা ইনক্রিজেস হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, বেসিক টু একদমই অ্যাসিডিক তাই। তাহলে অ্যাক্রস আ পিরিয়ড লেফট থেকে রাইটে নন রেলেটিভ প্রপার্টি ইনক্রিজেস, তো সেরকম করে হবে। তাহলে লেফট থেকে রাইটে গেলে তাহলে মোর নন মেটালিক, তো সেখানে একটা মোর অ্যাসিডিক হবে অবশ্যই, একদম তাই। তাহলে নন রেলেটিভ প্রপার্টি নন মেটালিক অক্সাইড গুলো লেফট থেকে রাইটে গেলে বাড়বে। যেমন আমি লিখছি এখানে দেখো, ধরো বললাম NO2, CO2, SO2, এইগুলোকে অ্যারেঞ্জ করো তিনটেকে অ্যাকর্ডিং টু দেয়ার নন মেটালিক, অ্যাকর্ডিং টু অ্যাসিডিক নেচার। SO2 হবে, তারপর সবচেয়ে বেশি হবে SO2, হ্যাঁ তারপরে হবে তোমার NO2, 2, তারপরে তারপর হবে তোমার CO2। CO2, তাই তো? হ্যাঁ লেফট থেকে রাইট এগোচ্ছো। হ্যাঁ আচ্ছা, এরকম ভাবে ভাবতে হবে। যেমন ধরো একই রকম করে তুমি ভাববে যে যখন তুমি ওই মেটালিক প্রপার্টি পড়বে, মেটালিক প্রপার্টি তোমার কি হয়? স্যার এটা টপ টু বটম কি হবে, মানে তুমি তো একই রকম করে ভাববে যে আমার লেফট থেকে রাইটে যা হয়, ধরো বললাম লেফট থেকে রাইটে এখানে আমার নন মেটালিক প্রপার্টি কি হয়? ইনক্রিজ করে, ইনক্রিজেস। আর এখানে তোমার হচ্ছে ডিক্রিজেস। হ্যালো ইনক্রিজ করে, তো নন মেটালিক অক্সাইড গুলো বেশি হবে দিকে, মানে নন মেটালিক অক্সাইড তাহলে কি হবে? লেফট থেকে রাইটে ইনক্রিজ করে, লেফট থেকে রাইটে গেলে ওই এলিমেন্ট গুলোর অক্সাইড গুলো বেশি অ্যাসিডিক হবে। লেফট থেকে রাইটে গেলে নন মেটালিক প্রপার্টি ইনক্রিজ করে, তাহলে ওই এলিমেন্ট গুলো যেটা রাইট সাইডে আছে তার অক্সাইড গুলো কিন্তু বেশি অ্যাসিডিক হবে। আর মেটালিক প্রপার্টি সেখানে কি হয়? লেফট থেকে রাইটে গেলে ডিক্রিজ করে মেটালিক প্রপার্টি, আর টপ থেকে বটমে গেলে ইনক্রিজ করে। তাহলে টপ থেকে বটমে গেলে একটা গ্রুপে মেটালিক প্রপার্টি ইনক্রিজ করে, তার মানে সেটা বেশি বেসিক হবে। তার মানে ধরো তোমাকে যদি বলি যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিলিয়াম, ফ্রান্সিয়াম, তার মানে এখানে তোমার ফ্রান্সিয়ামটা কিন্তু সবচেয়ে বেশি বেশি হবে, ফ্রান্সিয়াম হাইড্রোক্সাইডটা। কারণ টপ থেকে বটমে গেলে বেশি করে বাড়ছে, ইনক্রিজ করছে। তাহলে টপ থেকে বটমে গেলে মোর মেটালিক প্রপার্টি, তো মোর অক্সাইড উইল বি মোর বেসিক, মোর মেটালিক, তো অক্সাইড উইল বি মোর বেসিক। এখান থেকে এখানে গেলে মোর নন মেটালিক, তো অক্সাইড হবে মোর অ্যাসিড। এই তো কথা বলা, ঠিক আছে? এমসিকিউ করি দু একটা, দাঁড়াও।
আচ্ছা, তোমরা আমাকে চ্যাট বক্স আনসার দেবে সবাই, এটা বুঝে নাও। দেখো আমার বই থেকে সব বলে দিয়েছি, কনসেপ্ট সব ক্লিয়ার। আমাকে তোমরা চ্যাট বক্সে ফটাফট আনসার দেবে, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড করে দেবো ভাবছি আজকে। আচ্ছা, পিরিয়ডিক টেবিল, কোন ডাউট আছে জিজ্ঞেস করো আমাকে। বলছি নন মেটালিকটাও কি সেরকম ভাবে হবে, ওখানে বলে ইনক্রিজ দিলাম করে? তো, বলে তো হ্যাঁ, দিলাম, আমি তো লিখে দিয়েছি বোর্ডে, দেখো মোর নন মেটালিক তো মোর অ্যাসিডিক নেচার, লেফট থেকে রাইটে গেলে নন মেটালিক প্রপার্টি ইনক্রিজেস, তো মোর অ্যাসিডিক, লেফট থেকে রাইটে যখন যাচ্ছ বেশি করে অ্যাসিডিক হবে। নন মেটালিক অক্সাইডস আর অ্যাসিডিক, মেটালিক অক্সাইডস আর বেসিক। মোর নন মেটালিক তো মোর অ্যাসিডিক, মোর মেটালিক তো মোর বেসিক, এই দুটো কথা ক্লিয়ার তো একদম। কার কাটা আমাকে জিজ্ঞেস করো। স্যার আগের দিন যেটা বলছিলেন ডায়াগোনালি গেলে কি সব প্রপার্টি সেম থাকে? মাত্র হাতে গোনা তিনটে বলেছো, ওই তিনটেই। আচ্ছা, ওই হাতে গোনা তিনটে বলেছো, ওই তিনটেই বলেছি। এটা ছাড়া কোনোটা হবে না? না, আচ্ছা, তাহলে মেটালয়েডস দের প্রপার্টি কিছু মানে করতে হবে না, মানে মেটালয়েডস? দুটো প্রপার্টি থাকে, দুটো প্রপার্টি থাকবে, ও মেটালিকও থাকবে নন মেটালিকও থাকবে। হ্যাঁ, মেটালয়েডস যেগুলো আছে সেগুলোর হুম, অক্সাইডে কোনো নেই? না, আচ্ছা, মানে নন মেটালয়েডস এর আমাদের সিলেবাসে নেই, তাই তো? না। বলো অঙ্কুর আর সৃজিত, বলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাবা এমন করে হ্যাঁ স্যার বলছো। আর ইন্দ্রজিৎ, হ্যাঁ স্যার। দেবরাজ বুঝতে পেরেছো? দেবরাজ বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বইগুলো একবার দেখে নাও পুরোটা, আমি তোমাকে পাঠাচ্ছি, বইগুলো একবার দেখে নাও, দেখে নাও ফটাফট দেখো। তোমাদের গ্রুপটা কোথায় গেল? হ্যাঁ পেয়ে গেছি, পাঠাচ্ছি এর আগে। ফার্স্টে তুমি এই কোশ্চেনটা করো, গ্রুপ চেক করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করো একটু। এটা এমসিকিউ দিইনি, একটা এমনি দিয়েছি, তোমাকে বলতে হবে এমসিকিউ টাইপেরই একদম। 61 একটা ফার্স্টে পড়ো, ভালো করে বুঝে দেখো কি বলতে চাইছি ওরা। স্যার কোয়েশ্চেনটা, বুঝতে পারোনি তো? না স্যার কোয়েশ্চেনটা পাইনি। হ্যাঁ গ্রুপে দিলাম তো, হোয়াটসঅ্যাপে, ও ও দাঁড়াও স্যার দেখছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো।
পেয়েছো সবাই এবারে? হ্যাঁ, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ সবাই চেক করেনি কেন? সম সম সম্প্রীতির কাছে যাচ্ছে না তো মেসেজ, সবাই দেখে নি সম্প্রীত ছাড়া। আমি বুঝিয়ে দেবো, ফটাফট বলো আমাকে, আমি বুঝিয়ে দেবো তারপরে। স্যার আমার তো অনেক লোডিং নিচ্ছে, খুলছে না। তাই? তোমার কি নেটটা স্লো মোবাইলে? না স্যার, ল্যাপটপ থেকে করছি তো তাই। আচ্ছা, আমি ডিসকাস করছি। এই দেখো, এটা আমি দিয়েছি স্যার এই কোশ্চেনটা। দাঁড়াও, দেখতে পাচ্ছ কি এটা হেজি হয়েছে? দেখো এখন, দেখো সম্প্রীত দেখে নাও। হ্যাঁ স্যার, এবার লোডেড হয়ে গেছে। ব্যাস, তাহলে তো ভালো। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেনটা বলেছে, কেউ কি আমাকে আনসার দিয়েছো চ্যাট বক্সে? না, দাওনি। দাও, চ্যাট বক্সে আনসার দাও, আমি ওয়েট করছি। মানে জাস্ট রোমান 1-এ কোন এলিমেন্টটা হবে? আইডেন্টিফাই দ্য এলিমেন্ট হুইচ ইজ লাইক টু বি। দেখো কি বলেছে, কিন্তু বুঝতে পারোনি মতো একটু। 61 এ যে বলেছে তোমাকে এখানে, ফার্স্ট এন্ড দ্য সেকেন্ড আয়নাইজ এনথালপি দিয়ে দিয়েছে, তিনটে এলিমেন্ট। তাহলে ফার্স্ট এলিমেন্টে কি বলেছে? ফার্স্ট, এটা হচ্ছে i1। ওরা না এরকম করে ডেলিজে লিখেছে, ডেলিজ মানে কিন্তু আই, ওই একই জিনিসই কিন্তু এরকম কায়দা করে লিখেছে ওরা। এটা i1 403, আর হচ্ছে LH i2 আর IE সেম আছে তো? ও আচ্ছা সেম আচ্ছা সেম, ওটাই i মানে ওইটাই লিখেছে ওর ডেলিজ। ও আচ্ছা, তাহলে কনফিউশন। 2640 এটা বলেছে। আচ্ছা, তাহলে দেখো এই এলিমেন্ট 1টা, আচ্ছা সৃজিত পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, দেখছি সৃজিত, আমি এক্সপ্রেশন করে দেখে নিই। যারা পাঠাবে পাঠিয়ে দাও চ্যাট বক্সে। দুজন পাঠিয়েছে, বাহ, দেখি কে কে পাঠালো। ইন্দ্রদীপ আর শ্রীদীপ, দুজন দুরকম পাঠিয়েছে। তার মানে ব্যাপারটা, না দুজন ভাই একই রকম পাঠিয়েছে। বাহ, আচ্ছা, বলেছে এ নন মেটাল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আগে বুঝিয়ে দিই তোমাকে। ঠিক আছে, এলিমেন্ট 1 যার ফার্স্ট আই বলেছে 403, আর দেখো সেকেন্ডটা কিন্তু অনেক হাই, ফার্স্টটা থেকে সেকেন্ড কিন্তু অনেক বেশি হাই হয়ে গেছে, দেখো অনেকটাই হাই হয়ে গেছে। আচ্ছা, তার মানে এই এলিমেন্ট 1টা কি তুমি বলতে পারবে? দেখো তিনটে কম্পেয়ার করো, এলিমেন্ট 1, এলিমেন্ট 2, এলিমেন্ট 3। ফার্স্ট হচ্ছে 403, 549 আর 1142। তুমি এখানে কি বুঝতে পারছো? আমার এখানে তিনটের মধ্যে কার সবচেয়ে কম? তাহলে সেটা কি হতে পারে? কার সবচেয়ে কম হয় ভ্যালুগুলো আয়নাইজড এনথালপি? অ্যালকালি মেটালস। তাহলে তোমার অ্যালকালাইন মেটাল না, যেটা একটাই আছে, অ্যালকালি মেটাল। হ্যাঁ, অ্যালকালি আগে হ্যাঁ, সবচেয়ে কম হয়। অ্যালকালি শুধু, তারপরে অ্যালকালাইনটা। হ্যাঁ, তার মানে আমার এখানে ফার্স্টটা অনেক কম, সেকেন্ডটা অনেক বেশি হাই। হ্যাঁ, তার মানে ফার্স্টটা অনেক কম, সেকেন্ডটা অনেক বেশি হাই। তার মানে এই এলিমেন্টটা হচ্ছে তোমার অ্যালকালাইন আর্থ, একদম এক্সাক্ট। এটা অ্যালকালাইন আর্থ, মানে ধরে নিচ্ছি আমি সেখানে এটা ওই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এই গ্রুপটা। মানে ফার্স্টটা বের করতে এনার্জি একটু কম লাগে, কিন্তু সেকেন্ডটা কিন্তু অনেক বেশি। না, স্যার এটা এটা তো, হবে না, এটা অ্যালকালি মেটাল হবে তো এটা সবচেয়ে কম। অ্যালকালি মেটাল হবে, এটা সোডিয়াম অ্যালকালি, পটাশিয়াম গুলো হবে স্যার। এটা অ্যালকালি মেটাল হবে। কারণ ফার্স্টেরটা কম, সেকেন্ডটা অনেক বেশি হাই। কারণ দেখো তোমাকে দেখাচ্ছি একটা বুঝি এখানে,
ধরো বললাম সোডিয়াম, এখান থেকে ইলেকট্রন বের করে যদি সোডিয়াম প্লাস করলে, তো এটা কিন্তু ইজিলি হয়ে গেল। কিন্তু সোডিয়াম যখন প্লাস হলো, এখানে তোমার কি ছিল, এখানে তোমার ছিল 281, এখানে ধরো 2 আর 8, স্টেবল হয়ে গেল। তার মানে এটা কিন্তু 2 আর 8 হলো, কিন্তু এর থেকে কিন্তু ইলেকট্রন বের করানো খুব ডিফিকাল্ট। কারণ এখানে তোমার হচ্ছে 1s2 2s2 2p 2p6, আর এখানে হচ্ছে 1s2 2s2 2p6 3s1 ছিল। তাহলে এখানে তোমার 3s থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, কিন্তু 3s থেকে বেরোনোর পরে 2p থেকে কিন্তু বেরোবে না, যেটা খুব ডিফিকাল্ট। এখান থেকে বের করে কারণ তুমি নোবেল এখানে কিন্তু সোডিয়াম 2 প্লাস, এটা ভীষণ ডিফিকাল্ট, তাই এত বেশি হাই ভ্যালু দিয়েছে। বুঝছো এবারে? ইন্দ্রজি বা সিরিজ বুঝলে স্যার, তোমার আরেকবার কিছু বলে নিতে দিন হলো। এটা। আমরা বলে দেবো। হ্যাঁ, সোডিয়ামে বলো আমাকে, সোডিয়ামের ক্ষেত্রে তার কতগুলো আছে ভ্যালেন্স ইলেকট্রন, আমাকে বলো আগে। বলো ফটাফট বলো आंसर। সোডিয়ামে কতগুলো আছে তার ভ্যালেন্স আউটার মোস্ট ইলেকট্রন? একটা 1। তাই সেখান থেকে ইলেকট্রন বের করানো অনেক ইজি, অনেকটা ইজি। আর তুমি জানো যে অ্যালকালি মেটাল গুলো তো ইলেকট্রন নিজে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে তারা মানে নিয়ারেস্ট নিউমেরিক মতো হয়ে যায়, মানে ইজিলি দে ট্রাইং টু লুজ দ্য ইলেকট্রন। তো সেক্ষেত্রে করে দিল, কিন্তু একবার বেরোনোর পরে যখন এখানে 1s2 2s2 2p6 হলো, 2p6 মানে কি এখানে ফুলফিল হয়ে গেছে, তো এখান থেকে কিন্তু ইলেকট্রন বের হচ্ছে না, কারণ এটা কিন্তু অনেক স্টেবল কনফিগারেশন। তাই এখান থেকে ইলেকট্রন বের করতে হলে অনেক বেশি ভ্যালু লাগবে। তোমার এখানে ভ্যালু বলেছে 1060 আর 2080, এখান থেকে অনেক বেশি ভ্যালু লাগবে, সেটা হচ্ছে এই ভ্যালুটা অনেক বেশি হাই লাগছে। তোমাকে যদি আমি একটা অ্যালকালাইন আর্থ মেটাল, ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামে কি আছে, একটা সিঙ্গেল ইলেকট্রন, এখানে দুটো আইলে আছে, 1s2 2s2 2p6 আর 3s2 আছে এখানে, তাই তো? তোমার এখানে 3s2 আছে, তাই তুমি সেখান থেকে ইলেকট্রনকে একটা বের করলে, ঠিক আছে একটা বের করলে, সে একটা বের করে সেখানে কি হবে, ম্যাগনেসিয়াম সিঙ্গেল প্লাস, তখন তোমার সেখানে হবে ম্যাগনেসিয়াম সিঙ্গেল প্লাস, তাহলে সেখানে আমার 3s1 হলো, ও কোনো স্টেবিলিটি কিছু নেই। তুমি আবার যখন বের করে এখানে ম্যাগনেসিয়াম 2 প্লাস করবে, তখন সেটা বেশি লাগবে, মানে ফার্স্টে থেকে সেকেন্ডের বেশি হয়, তখন তোমার এটা হবে অ্যালকালাইন আর্থ। সেটা কোনটা হবে? সেটা তাহলে 2 নম্বরেরটা হবে। কোনটা হবে সেটা বলো আমাকে। সেকেন্ডেরটা। সেকেন্ডেরটা হবে। সেকেন্ডেরটাই হবে। হ্যাঁ, সেকেন্ডেরটা হবে, কারণ দেখো তোমার যেহেতু এখানে ফার্স্ট ভ্যালুটা এত বেশি, এটা নন মেটাল, নন মেটাল গুলো তুমি ইলেকট্রন বের করতে পারবে না, এটা অনেক বেশি হাই ভ্যালু, তার মানে এটা তো হচ্ছে এই জিনিসটা অ্যালকালাইন আর্থ মেটাল। কি করে বুঝলে তুমি? এটা খুব কঠিন লাগছে বুঝতে, কিচ্ছু কঠিন নয়, তুমি ভ্যালুগুলো দেখো। মেটালের ক্ষেত্রে কিন্তু আই অনেক কম হয়, কারণ মেটাল গুলো কিন্তু তিনেরটা ইলেকট্রন একটু বেশি ইজিলি লুজ করে, তাই না? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে 3 নম্বর অ্যাটমটা একটু বেশি এনার্জি লাগবে। বেশি লাগবে, তার মানে এটা নন মেটাল, কারণ তুমি নন মেটাল হ্যাঁ। থেকে তো ইলেকট্রন বের করতে পারবে না। নন মেটাল মানে হচ্ছে টেন্ডেন্সি অফ গেইনিং ইলেকট্রন, তুমি সেখানে লুজ করছো, বেশি করে বের করতে চাইছো জোর করে, তখন তার এনার্জি বেশি লাগছে। আর এখানে অনেক কম, কারণ এটা ইলেকট্রন একটা আছে, সহজে বেরিয়ে চলে যাচ্ছে। এখানে একটু বেশি, কারণ এটা অ্যালকালাইন আর্থ মেটাল, তার মানে এই রোমান 1টা হচ্ছে অ্যালকালিন, রোমান 2টা হচ্ছে অ্যালকালাইন আর্থ, আর রোমান 3 তোমার হচ্ছে সেখানে নন মেটাল। ঠিক আছে, 62টা সবাই আমাকে আনসার দেবে, 62টা আনসার সবাই দেবে আমাকে।
দেখি কি আনসার দিল চ্যাট বক্সে, দিয়েছো? ফার্স্টটা আনসার দাও, ফার্স্ট আয়নাইজেশন এনথালপি। যা কি ব্যাপারটা হয়ে গেল আজকে, ইন্দ্রদীপ দিয়েছে একদম। ফার্স্ট আয়নাইজেশন এনথালপি। আচ্ছা বাকিরা সম্প্রীত দিয়েছে একটা, দেবরাজ দাও একটা ভ্যালু, ফার্স্ট এরটাই দাও চ্যাট বক্স। দেখি দিয়েছো? হ্যাঁ দিয়েছে। দেবরাজ দিয়েছে ফার্স্ট আয়নাইজেশন এনথালপি দিয়েছে, রিকাই দিয়েছে। আচ্ছা বোঝাই আমি আগে, তারপর দেখতে পাচ্ছি আনসার কি আছে। এখানে বলেছে নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার, অ্যারেঞ্জ देम ইন দা অর্ডার অফ ইনক্রিজিং ফার্স্ট আয়নাইজেশন এনথালপি। ফার্স্ট আয়নাইজেশন এনথালপি অ্যারেঞ্জ করতে বলেছে। এটা হচ্ছে তোমার NH2NP3। আমার কি রকম আছে দেখে নাও, এটা অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস এরকম আছে। তাহলে তুমি কিভাবে এগোবে, এখানে লেফট থেকে রাইটে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, এটা কিন্তু কারেক্ট, কারণ এটা কিন্তু হাফ ফিল ফুল ফিলের কনসেপ্ট। এক্সপেক্টেড ছিল উল্টোটা, হচ্ছে এইটা। কেন ভুল লিখেছো? নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন আর সালফার ফসফরাস একই রকম করে দেখো, ফসফরাস গ্রেটার দেন সালফার, ফসফরাস গ্রেটার দেন সালফার। তাহলে তুমি এটা কি মেইনটেইন করে দেখি তো, আমি চ্যাট বক্সটা চেক করি। চ্যাট বক্সে আমাকে ইন্দ্রদীপ লিখেছে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, ফসফরাস গ্রেটার দেন সালফার। হ্যাঁ কারেক্ট আছে ইন্দ্রদীপ। সম্প্রীত লিখেছে অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন। সম্প্রীত ঠিক করো, অক্সিজেন গ্রেটার দেন না স্যার, ওটা অক্সিজেন লেস দেন নাইট্রোজেন। ওটা লেস দেন সাইন দিয়েছো? হ্যাঁ স্যার, মানে কম থেকে বেশি ওটাই। লেস, তাও তো লাস্টে দুটো ঠিক হয়নি, সালফার আর ফসফরাস। হ্যাঁ স্যার। আচ্ছা ফার্স্ট দেবরাজ দিয়েছে, দেবরাজ কি সাইন দিয়েছো এটা? স্যার ওখানে ডিটারজেন্টটা হবে, গ্রেটার দেন হবে, দাঁড়াও কি করে, SPON কি সব লিখছে, সুশান্ত লিখেছে এটা। ঠিক আছে দেখো তাহলে কি হচ্ছে, দেখো এখানে আমার বেসিক্যালি এই OR এর মধ্যে কিন্তু এরকম গেলে সাইজটা বাড়ছে, আর আয়নাইজেশন এনথালপি টপ থেকে বটম হলে কি হয়, তাহলে ORS এর মধ্যে কি হবে, অর্ডারটা টপ থেকে বটমে গেলে আয়নাইজেশন এনথালপি কমে যায়। তাহলে সালফার, তাহলে দেখো এখানে অক্সিজেন গ্রেটার দেন সালফার, এনআরপি এর মধ্যে কি হবে, নাইট্রোজেনটা সাইজ বেশি, ফসফরাস সাইজ বেশি, তাহলে এখানে কি হবে, নাইট্রোজেন গ্রেটার দেন ফসফরাস। এই অর্ডার আমাদের এই চারটা আমরা লিখেছি, এইগুলোকে অ্যাডজাস্ট করে লিখুন। নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। এবারে অক্সিজেন আর সালফারের রিলেশনটা কি, অক্সিজেন গ্রেটার দেন সালফার লিখেছি, নাইট্রোজেন গ্রেটার দেন ফসফরাস, তাহলে নাইট্রোজেন গ্রেটার দেন, এই তো হয়ে গেল। এই অর্ডারটা যে দিয়েছে ঠিক কারেক্ট লিখেছি।
নাইট্রোজেন ফসফরাসের হাফ ফিল্ড, তাই সেটা বেশি, তারপরে অক্সিজেন সালফার এবং এই অর্ডারে হবে। NPOS আমি জিজ্ঞেস করছিলাম যে কি যেরকম নাইট্রোজেন অক্সিজেন থেকে বেশি হয়, এটা একটা এক্সেপশন, তো এটা কি নাইট্রোজেন অক্সিজেন ফ্যামিলি গ্রুপের মানে পুরো ফ্যামিলির জন্য হয় কি এই জিনিসটা? একদম পুরো ফ্যামিলির সমস্যা এটা। এটা শুধু নাইট্রোজেন অক্সিজেন না, পুরো ফ্যামিলির তো ওই সমস্যা। কারণ এখানে তোমার হচ্ছে NH2NP3, ঠিক আছে, আর তোমার এখানে অক্সিজেন সালফারে তোমার NH2NP4, পুরো ফ্যামিলি হাফ ফেল, তাই পুরো ফ্যামিলির জন্য এই সমস্যাটা হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা দেখো, বলেছে নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি। তোমাকে কিন্তু কোশ্চেন করাচ্ছে, তুমি বুঝতে পারবে এখন কোশ্চেন পরীক্ষা আসে, তুমি কনফিউজ হয়ে পড়লে এটা মানে কি? নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি মানে হচ্ছে কার বেশি। তুমি কিন্তু নেগেটিভে ঘাবড়ে যাবে না, মোর নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি মানে হচ্ছে কার বেশি ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে, মানে কার বেশি ইলেকট্রন গেইন এনথালপি। দেখি একজন দিয়ে দিয়েছে ইলেকট্রন গেইন এনথালপি, কোত্থেকে দিয়েছো গো? একটু ভাবতে হবে তাই না, একটু একটু মাথা গোলাচ্ছে, তো বুঝতে পেরেছি মাথা একটু গোলাচ্ছে, কিন্তু একটু ভাবলে তোমার হয়ে যাবে এটা। মানে পুরো অর্ডারটা দাও। হ্যাঁ আমি পাঠিয়েছি। আচ্ছা আমি যেটা পাঠালাম সেটা ঠিক আছে? ঠিক আছে, আমি সেটা দেখছি, তোমাকে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারো তুমি ঠিক আছে কিনা। বলেছে নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি, দেখি ইলেকট্রন গেইন এনথালপি, তো সেখানে কেমন করে আমার হয়, ইলেকট্রন গেইন বেশি হতে কার হবে, তাহলে আমার অক্সিজেন আর সালফারের মধ্যে কার বেশি। আচ্ছা এটা কিন্তু আই হয়ে গেল, মুছে গেল এটা, এটা আমার আই এর অর্ডার। স্যার নাইট্রোজেনের বেশি। হ্যাঁ দেখছি, এটা হচ্ছে IE1 এর অর্ডার। এবারে EA, এখানে লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করে, তাহলে অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন, এটা আমরা পড়েছি। এবার এখানে এক্সেপশনাল আছে গ্রুপের মধ্যে, মনে করো ফ্লোরিন ক্লোরিন অক্সিজেন সালফার, এটা লিখে দেন আমাকে এক্সেপশনাল কেসগুলো। হওয়া উচিত ছিল এটা বেশি এটা কম, কিন্তু হয় কি উল্টো অর্ডার হলো, ইলেকট্রন অ্যাফিনিটি হওয়া উচিত ছিল ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন, কিন্তু এখানে হয় ফ্লোরিন লেস দেন ক্লোরিন, অক্সিজেন লেস দেন সালফার, তার তোমার এখানে হয় নাইট্রোজেন লেস দেন ফসফরাস। মনে পড়েছে? এইগুলো আবার এক্সেপশন, সেজন্য কোশ্চেন আমাকে দিয়েছি আমি। হওয়া উচিত ছিল আমার উল্টোটা, কিন্তু হচ্ছে এই অর্ডারে। তাহলে এই তিনটে অর্ডার লিখলাম, আর তোমার এখানে এতগুলো নেই, তোমার শুধু এইটুকু জায়গাটা আছে। আর এন আর ওর মধ্যে ও এর বেশি এন এর থেকে, এটা তো হবে, তাহলে ও গ্রেটার দেন এন। বলো বলো আমাকে বলো। স্যার ওখানে তো ও গ্রেটার দেন এন কেন হবে, মানে অক্সিজেন তো সবচেয়ে নিতে চাইবে না, ওর সাইজটা ছোট বলে, তাহলে তো উল্টোটা কি হওয়ার কথা। সমস্ত উল্টো পাল্টা বলছো? একটা পিরিয়ডে তো আছে এন, আর একটা পিরিয়ডে আছে, এখানে সাইজ মানে ছোট, তো এটা লেফট থেকে রাইটে গেলে তো ইনক্রিজ করে। হ্যাঁ সেটা তো এখানে জানি, কোনো কিন্তু ওই এক্সেপশন নেই, এখানে কোনো এক্সেপশন নেই। নাইট্রোজেন অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে এই অর্ডারের কোনো এক্সেপশন নেই, এই অর্ডার এরকমই হবে, কিন্তু এই গ্রুপে এখানেই সমস্যা, যেটা আমি লিখে দিয়েছি এখানে। একটা পিরিয়ডে কোনো এক্সেপশন নেই, পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে, কারণ লেফট থেকে রাইটে সাইজ ছোট হয়, সবচাইতে এখানে ফ্লোরিনের বেশি হবে এই তিনটের মধ্যে, কিন্তু এই গ্রুপের সমস্যা এখন। আর আমার তো এখানে এফ দেয়নি, এখানে আমার তো ও আর এন আছে, বুঝছো কি? এবার এই তিনটে ওটা দেখে নাও, এটা কিন্তু ফ্লোরিন গ্রেটার দেন হওয়া উচিত ছিল, কিন্তু হয় মানে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে, এটা বেশি এর থেকে, এটা বেশি এর থেকে, এটা বেশি এর থেকে। এর এক্সপ্লেনেশনটা আগের ক্লাসে বলেছি, সাইজ ছোট এবং সেখানে হাই ইলেকট্রন ডেনসিটি।
তাহলে অর্ডারটা আমার কি হবে? অলরেডি লিখে দিচ্ছি এখানে আমি। এই চারটাকে অ্যারেঞ্জ করে বলো, এই চারটে কেন? আর হচ্ছে ও এই যে এস গ্রেটার দেন ও আর পি গ্রেটার দেন এন, এই তিনটে অর্ডারে অ্যারেঞ্জ করে তো হয়ে যাবে। বুঝছো কি? দেখি চ্যাট বক্সে কি লিখছো, এবার একটু চ্যাট বক্সে চেক করি। ইন্দ্রদীপ লিখেছে এস গ্রেটার দেন ও, ঠিক আছে, ও গ্রেটার দেন পি, ঠিক আছে, পি গ্রেটার দেন এন, ঠিক আছে, হ্যাঁ, এস গ্রেটার দেন ও গ্রেটার দেন পি গ্রেটার, একদম ঠিক আছে, এস গ্রেটার দেন ও গ্রেটার দেন পি, হ্যাঁ, গ্রেটার দেন এন, একদম ঠিক আছে, এটা কারেক্ট আছে। আর এখানে সম্প্রীত লিখেছে এন গ্রেটার দেন পি, পি গ্রেটার দেন এস, এন গ্রেটার দেন পি, কি করে পি গ্রেটার দেন না এন, স্যার ওটা রং। এক্সেপশন, হ্যাঁ মনে রাখবে কিন্তু, খাতা করে লেখা আছে, এটা খাতায় কিন্তু লেখা আছে এক্সেপশনটা, খাতায় লেখা আছে, সবাই বুঝতে পেরেছো? এটা বুঝতে না পারলে বলো, আমি কিন্তু বারবার বলে দেব, কোনো সমস্যা নেই। এইগুলো হচ্ছে আমার এক্সেপশন এই গ্রুপ অনুযায়ী, কিন্তু পিরিয়ডে কোনো এক্সেপশন নেই এখানে ইলেকট্রন অ্যাফিনিটি। সুশান্ত, পিরিয়ডে কোনো এখানে এক্সেপশন নেই ইলেকট্রন অ্যাফিনিটির, গ্রুপেই এখানে প্রবলেম। এফ আর সিএল এর মধ্যে সিএলটা বেশি, সালফারটা বেশি, ফসফরাসটা বেশি। পরেরটা অ্যারেঞ্জ করো, নন মেটালিক ক্যারেক্টার। দাও এটা, এই চারটেকে অ্যারেঞ্জ করো অ্যাকর্ডিং টু নন মেটালিক ক্যারেক্টার। আচ্ছা রিকাই সাহাটাকে দিয়েছে, দেখি নন মেটালিক ক্যারেক্টার, একটু গন্ডগোল হয়েছে, বাকিটা ঠিক আছে। নন মেটালিক মানে কি? লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ করে, তো সবচেয়ে আছে অক্সিজেন বেশি নন মেটালিক, তারপরে তোমার নাইট্রোজেন, তারপরে হচ্ছে ফসফরাস, সবচেয়ে বেশি সালফার, সবচেয়ে কম সালফার, সবচেয়ে মোর নন মেটালিক হচ্ছে লেফট থেকে রাইটে যাও না, এই তো লেফট থেকে রাইটে গেলে ও বেশি, বেশি নন মেটালিক, তা ও বেশি টার্মিনাল থেকে, আর পি আর এস এর মধ্যে পি বেশি, না গো ভুল লিখেছি, দাঁড়াও, সরি সরি, হ্যাঁ স্যার, আগে এস হবে তারপর পি। আগে ভুল এস হবে। হবে, আগে এস হবে, আগে এস তারপরে পি। তাহলে তো আমি ঠিকই করেছি হ্যাঁ রিকাই সাহাকে আমি বেকার বললাম, কি বড় বড় দেখি স্যার, এখন। আমিও এটাই পাঠিয়েছি তারপর। বাহ, তার মানে এস ও, হ্যাঁ তোমরা তো কি সব লিখছো বেশ, সবচেয়ে স্যার বেশি নম্বর। আমি আমি কোথায় লিখছি এক্স্যাক্টলি, এটা তো এটা লিখেছি, নন মেটালিক ক্যারেক্টার ONSP, দেখি কে কে ONSP, PS তো হবে না, এসটা বেশি হবে। ইন্দ্রদীপ আগে এস তারপরে পি, হ্যাঁ ঠিক আছে, ব্যাস এবারে স্টার্ট করো। স্যার হ্যাঁ স্যার বলো। আমি যে আগের দিন যে এটা হোমওয়ার্কের শিট পাঠিয়েছিল ওটা আনসার গুলো ডিসকাস হবে না? হ্যাঁ ওগুলো করবো তো এখনই, হ্যাঁ ওগুলো ডিসকাস করবো এখনই, স্যার ওগুলো এখনই করবো। ও হ্যাঁ হোমওয়ার্ক দিয়েছিলাম, হ্যাঁ এটা কি সেম হোমওয়ার্ক, এটা কি হোমওয়ার্কে পেস্টে দিলাম আবার তুলে? না স্যার, এটা আলাদা ছিল। আচ্ছা করো, এটা করো, আচ্ছা, দিয়ে এটা- ওইটা করবো, এক এক করে করি এটা, তারপরে ওই হোমওয়ার্কটা করবো।
স্যার এ হবে না ফার্স্ট এডটা? মানে ইলেকট্রন অ্যাফিনিটি বলেছে তো, হ্যাঁ। পাঠাও, চ্যাট বক্সে পাঠাও, চ্যাট বক্সে আনসার পাঠাও, দিলে দিয়ে বলবো এক এক করে। 131টা বলো আগে আনসার, চ্যাট বক্সে লিখে দাও। বেশি সময় লাগিও না, ফটাফট করো। স্যার কোনটার কথা বলছো এখন? এই যে এখন পাঠিয়েছি একটা, হোয়াটসঅ্যাপ করো, আর একটা পাঠিয়ে দিয়েছি ও হ্যাঁ হোয়াটসঅ্যাপে। হ্যাঁ স্যার হ্যাঁ। হ্যাঁ, ওইখানে দেখো 131। আর একটু ভাবো অঙ্কুর, চ্যাট বক্সে ফটাফট আনসার জমা পড়ছে। অঙ্কুর দিয়েছে একটা আনসার, সুশান্ত দিয়েছে একটা আনসার, দেবরাজ দিয়েছে একটা আনসার, আচ্ছা ইন্দ্রজিৎ দিয়েছে একটা আনসার। সবার অবশ্য ভাবনা চিন্তার লেভেলটা একই, হাইয়েস্ট ঠিক ভেবেছো, কিন্তু হ্যাঁ সবাই একই আনসার দিচ্ছে। সবাই লিখেছে আনসার ও, সবাই লিখেছে আনসার ও, মানে দেবরাজও বলছে আনসার ও, ও মানে হচ্ছে তোমার অক্সিজেন। অপশন বি দিয়ে দেবো আনসার, হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি। তো এখানে সে নিয়ে কোনো সন্দেহ নেই যে এখানে আমার যেগুলো যারা আছে, দাঁড়াও, আমি মুছে দিই। এখানে আমার যারা আছে ওদের মধ্যে সবচাইতে বেশি অক্সিজেনের ঠিকই, কিন্তু তুমি দেখো একটা ক্যাটায়ন আছে পাশে, একটা ক্যাটায়ন তো মানে Na প্লাস, তার কিন্তু ইলেকট্রন সে খুঁজছে, তো সেটা বেশি হবে না, মানে Na প্লাস বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে অক্সিজেনটা হবে। কিন্তু এটা আবার কি কথা, এটা স্যার আপনি শেখাননি আমাদেরকে। তুমি যদি ফলোইং স্পিচ দা হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি, এখানে অলরেডি F মাইনাস হয়ে গেছে, এ তো ইলেকট্রন নিতে পারবে না। অলরেডি এখানে ও নেগেটিভ হয়ে গেছে, এটা নিতে পারবে না। তো একা এখানে ফ্রি আছে, এটা নিতে পারবে, একদম পারবে। কিন্তু এখানে আছে Na প্লাস, দেখো এ কিন্তু অলরেডি প্লাস, তাই সে বাইরে থেকে একটা ইলেকট্রন নিতে পারে। স্যার পারলে তো আবার ইনস্টেবল হয়ে যাবে, এনে তো স্টেবল, এনএ প্লাস তো স্টেবল কনফিগারেশন। হ্যাঁ একদমই ঠিকই, হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি, হ্যাঁ তাও তো ঠিক। তো তাও তাহলে তো আবার এন প্লাস মানে তোর এক্সাইটেড স্টেটই তো হলো, তো হ্যাঁ, এনএ প্লাস তো ও তো ওর নিজের স্টেবল কনফিগারেশন পেয়ে গেছে, কেন আবার এক্সট্রা ইলেকট্রন নিতে চাইবে ও ইনস্টেবল হতে? তার নেবে না আর, মানে নেবে একবার না। আয়ন হলে আর নেবে না, তাই সেকেন্ড টাইম আর। হ্যাঁ। তাই আমরা বাড়িতে যে সোডিয়াম ক্লোরাইড গুলো খাই, সেটা কিন্তু সোডিয়াম কিন্তু তাই করতে পারবে না, সে একবার সোডিয়াম আয়ন হলে আর করতে পারবে না। ঠিক আছে, ঠিক একদম ঠিক বলেছো। তাই এখানে অক্সিজেনটা কিন্তু ইলেকট্রন নিতে পারবে, তাই আনসার এখানে ও হবে, তোমরা ঠিকই বলেছো। ঠিক আছে, আমি দেখছিলাম কি বলো আমাকে এক্সপ্লেনেশনটা। 132 বলো এবারে, চ্যাট বক্সে আনসার লেখো, ফটাফট লিখবে আনসার। দেখি কে লেখে ফার্স্টে, চ্যাট বক্সে খুলে রাখি আগে থেকে একটু। 132 একজন লিখেছে, হ্যাঁ কারেক্ট আছে, ইন্দ্রদীপ কারেক্ট দিয়েছে। হুম, আচ্ছা সম্প্রীত, সম্প্রীত কি ভেবেছো যে তুমি দিয়েছো, ঠিক করে ভাবো আর একটু। অঙ্কুর ঠিক দিয়েছে, সম্প্রীত একবার ভেবে দাও। দেবরাজ দাও, সৃজিত দাও, অঙ্কুর দাও, সুশান্ত দাও। আমি তো দিলাম। ও অঙ্কুর দিয়েছো, হ্যাঁ রিকাই দিয়েছে, ওকে কারেক্ট আছে। সম্প্রীত আরেকবার দাও ভেবে, সবাই আমাকে সিলেক্ট করে দেবে, এভরিওয়ান করবে না।
হ্যাঁ, অনলি আনসারটা দিলে হবে দেবরাজ। তুমি ওই অত কিছু কঠিন করে লিখেছো কেন? অনলি তো আনসার দেবে, এবিসিডি করে আনসার দেবে, ঠিক আছে? এবিসিডি করে আনসার দেবে। ঠিক করে দাও দেবরাজ, এবিসিডি করে আনসার দাও, এটা ঠিক দাও না। সুশান্ত ঠিক আছে। এখানে কি বলেছে? বলেছে সাইজ বলেছে, এখানে বলেছে mg2 প্লাস, আর এটা বলেছে na প্লাস f মাইনাস আর al। তো আমি কি শিখিয়েছি? এরা প্রত্যেকই আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক মিন্স টোটাল নাম্বার অফ ইলেকট্রনিক স্টেট ফর এভরি কেস, এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক। এবার দেখো, তোমাকে পড়িয়েছি আমি, যখন ক্যাটায়নের চার্জ বেশি হয় তখন তার রেডিয়াস কিন্তু অনেক ছোট হয়। তারপরে হচ্ছে Na প্লাস ছোট, তারপরে কি আছে, ক্যাটায়নের সাইজ যদি বেশি হয় তাহলে তার সাইজটা ছোট হবে। এটা তোমার এক্সপ্লেনেশন, তাই না? তাহলে এখানে mg2 প্লাস ছোট Na প্লাস এর থেকে কোন অপশনের সাথে ম্যাচ করছে? কোন অপশনের সাথে ম্যাচ করছে? দেখো দেখি, তোমাকে তো এমসিকিউ এরকম করে করে, পুরোটা পড়ে না, চারটের মধ্যে দেখে নাও কোনটা ম্যাচ করছে। এটা আমার ক্যাটায়নের সাইজটা ছোট হয়, ক্যাটায়নের চার্জ বেশি হয়। আর এই দুটোর মধ্যে কি হচ্ছে, f মাইনাস আর a এর মধ্যে কি হবে? এটা বড় হবে, কি যেন বলে আপনার অ্যালুমিনিয়ামটা বড় আছে, বড় হ্যাঁ, হবে। তো আনসারটা এরটা ম্যাচ করছে না? হ্যাঁ, এই তো এবার ঠিক দিয়েছি দেবরাজ। হ্যাঁ, আনসার এরটা হচ্ছে একদম কারেক্ট। তার মানে ওটা ক্যাটায়নের এ 10 হচ্ছে আর ওদিকে আপনার হচ্ছে ও 13 হয়ে বসে আছে, ওর জন্য 13 হয়ে বড়। বসে আছে, একদমই তাই। এটা ওটা তাই, এই তিনজন এই এর সঙ্গে ম্যাচ করছে আলাদা একদম। তাই তোমার এখানে f মাইনাস তারপর হচ্ছে a এর একদম সাইজটা বড়। এ তো আর al3 প্লাস হয়নি। যদি আমি এখানে করে দিতাম al3 প্লাস, তখন কিন্তু সবার আগে চলে যাবে। সবার সবচেয়ে ছোট সাইজ হতো এটা, ঠিক আছে? তখন হতো এটা। আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে, বলছি ফার্স্ট কোয়েশ্চেনে কেন স্যার সিটা হলে হতো না? মানে অক্সিজেনটা আপনি যেটা বলছিলেন যে হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি, কিন্তু ও মাইনাসটা তো হয়ে আছে, ও যদি আরেকটা ইলেকট্রন নিয়ে নেয় ও তো স্টেবলে চলে যাবে, তাহলে ওর জন্য ভাবে না, ওরকম করে ভাবে না। একজন নেগেটিভ বলে তার পক্ষে সাইজটা অনেক বড় হয়ে গেল, তার পক্ষে আরেকটা ইলেকট্রন নেওয়াটা খুব ডিফিকাল্ট। অক্টেটের ভাবে ভাবলে হবে না এখানে। না, আমার বলছিলাম যে তাহলে ও যদি তোমার কথাটা হচ্ছে যে অক্সিজেন ইলেকট্রন একটা নিয়েছে, আর হ্যাঁ, একটা নিলে তো সে ভালো হতো, স্টেবল হয়ে যেত, অক্টেট হয়ে যেত কমপ্লিট। সেটা হ্যাঁ, এখানে ভাবলে হবে না। এখানে হচ্ছে সাইজ, অক্সিজেনের সাইজটা খুব ছোট, সে অলরেডি একটা নিয়ে নিয়েছে। আমরা এখানে অক্টেটের কনসেপ্টে কোনোদিন ভাববো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটা ওই হবে। 133টা বলো এবারে, চ্যাট বক্সে আনসার দাও ফটাফট। অলরেডি আনসার দিয়ে দিয়েছে। হ্যাঁ, 133। স্যার ওখানে স্যার বলছি ওখানে জিরোটা ভুল। অঙ্কুর ঠিক আছে, বাকিরা? স্যার ওখানে জিরোটা ভুল করে পড়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, আমি বুঝতে পেরে গেছি, ঠিক আছে, ওকে। ব্র্যাকেট দিতে গিয়ে জিরো পড়ে অনেক সময়। হ্যাঁ, আচ্ছা, অঙ্কুর মন্ডল, অঙ্কুর ঠিক আছে। আচ্ছা, অঙ্কুর পরেরটাও দিয়ে দিয়েছে, পরেরটাও ঠিক আছে অঙ্কুরের। বাহ, ইন্দ্র মানে কি গো? স্যার এই লিখতে চাইছিলাম। ও, কিন্তু হবে না তো এটা গো, ঠিক করে ভেবে দেখো। বলেছে হুইচ ইলেকট্রনিক কনফিগারেশন of an element has abnormally high difference between the second and third ionization enthalpy। সেকেন্ড এন্ড থার্ডটা ভীষণ হাই। তাহলে কিভাবে ভাববে দেখো, অনেকে ভাবতে শিখেছো অবশ্য, কিন্তু বাকিরা একটু ভাবতে শেখো, তাহলে করতে পারবে। তুমি কিন্তু পারবে করতে, হ্যাঁ, একটু তোমাকে ভাবতে হবে, নিয়ে এটা একটু ভাবার জায়গা আছে। স্যার দেখুন তো ঠিক আছে কিনা। ঠিক আছে, দাঁড়াও দেখি, চ্যাট বক্সটাকে খুলি। হ্যাঁ, চ্যাট বক্সে সুশান্ত পাঠিয়েছে না, ফার্স্ট এন্ড থার্ড বলেছে। যদি আনসার এ হয় তাহলে আনসার হবে ফার্স্ট এন্ড সেকেন্ড, তখনই আনসার এ হতো। ফার্স্ট আর সেকেন্ড বললে আনসার এ হতো। এখানে বলেছে ফার্স্ট এন্ড থার্ড, ফার্স্ট আর সেকেন্ড হলে আনসার এ হতো, এটা হচ্ছে ফার্স্ট এন্ড থার্ড। তাই সেখানে তোমার
আনসার ডি হবে। সেকেন্ড বলেছি। সেকেন্ড, হ্যাঁ স্যার কাকে বলছি? তোমাদেরকেই বলছি তো, তোমাদেরকেই বলছি, 133তেই বলছি, 133তেই বলছি আমি। এখানে বলেছে সেকেন্ড এন্ড থার্ড, তাহলে দেখো এখানে কি আছে 1s2 2s2 2p6 আর 3s2। তাহলে এখানে ফার্স্ট মানে কি, এখানে যদি ফার্স্ট আই হয় তাহলে এখানে 3d1, ঠিক আছে। সেকেন্ডটা প্লাস অলরেডি হয়ে গেছে, সেখানে বের করানো খুব ডিফিকাল্ট। আবার যদি তাও বের করলে কষ্ট করে সেকেন্ড করে, মানে আবার i2 করলে কি হবে 1s2 2s2 2p6, যেটা কিন্তু অনেকটাই বেশি হাই এনার্জি লাগবে এখান থেকে বের করতে। কিন্তু এরপরে i3 করো এক্সেপশনালি হাই লাগবে, এবং পুরোপুরি এখানে সাইজ ছোট আছে, এবং এখানে আবার সিঙ্গেল দুটো প্যাটার্ন হয়ে গেছে, এখানে টু টু পজিটিভ হয়ে গেছে এখানে। মানে দেখো এটা তোমার ছিল ফার্স্টে একটা মেটাল, এটা মেটাল প্লাস হয়েছে, তুমি সেখান থেকে আবার বের করছো, তখন তোমার সেখানে হয়েছে মেটাল 2 প্লাস, তখন কিন্তু খুব ডিফিকাল্ট এখান থেকে বের করা, তাই অনেক বেশি গ্যাপ হয়ে যাবে সেকেন্ড আর থার্ডের মধ্যে, অনেক বেশি লাগবে, ঠিক আছে। হ্যাঁ অঙ্কুর তো মতো ঠিকই আছে বললাম। স্যার তাহলে ডি অপশনটা হবে। ডি 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 ফর ডেলডি, সেকেন্ড এন্ড থার্ড বলেছে, আর আনসার এরটা হতো যদি সেখানে ফার্স্ট আর সেকেন্ড বলতো। বাকিগুলো আমাকে ভেবে বলো, 134টা বলো, দেখি 134 ফটাফট দাও। 134 আমারটা ঠিক আছে। 134 রিকাই সাহা দিয়েছে, কিন্তু মনে হচ্ছে ঠিক হয়নি। স্যার আমারটা ঠিক আছে। 134 অঙ্কুরের ঠিক আছে তো আগেই, অঙ্কুরের ঠিক আছে 134। দেবরাজ 134 না, ঠিক হয়নি। কি গো 134 কি দেওয়া আছে, তোমরা ভুল করে দিচ্ছ। বলেছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ 4 এলিমেন্ট আর গিভেন বিলো, অ্যারেঞ্জ দিস এলিমেন্ট ইন দা কারেন্ট অর্ডার অফ দা ম্যাগনিটিউড উইদাউট সাইন ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি সাজাতে বলেছে, তো সাজিয়ে দাও। সবচেয়ে কম কোনটা, ইলেকট্রন অ্যাফিনিটি, আর সবচেয়ে বেশি কোনটা। এখানে অ্যারেঞ্জ দিস এলিমেন্টস ইন দ্য অর্ডার অফ দ্য কারেক্ট অফ দ্য ম্যাগনিটিউড, মানে কি কম থেকে বেশি বলবো না বেশি থেকে কম বলবো? না না, বেশি থেকে কম, কম থেকে বেশি সেটা কোনো ব্যাপারই নয়, সেটা তো অলরেডি সাইনে দেওয়া আছে। হ্যাঁ সেটা সাইন দেওয়া সবই তোমার লেস দেন দেশে সাইন দেওয়া আছে, কিন্তু ভাবতে হবে উইদাউট সাইন। উইদাউট সাইন মানে কি, হ্যাঁ হ্যাঁ সৃজিত, না সৃজিত ঠিক দেয়নি, আমি বুঝে দিচ্ছি আগে, তুমি বুঝে আমার বুঝে না জায়গাটা, এগুলো করতে করতে হবে, হ্যাঁ এগুলো করতে করতে ঠিক হয়ে যাবে। একটু ফার্স্টে একটু কঠিন লাগছে তোমাদের। আচ্ছা কে বলবে আনসার ঠিক করেছো, তারা দেখি চ্যাট বক্স আরো দুইজন লিখেছে, কেউ তো আসল জায়গাটা পৌঁছায়নি, সবাই ডি লিখছে আনসার দেখতে পাচ্ছি আমি। সবাই ডি লিখছে গো। ইন্দ্রদীপ লিখেছে বি।
ডি হচ্ছে দেখি তো। আচ্ছা লিখি আমি, ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য ফোর এলিমেন্ট গিভেন বিলো, অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট ইন দ্য কালার অর্ডার অফ দ্য ম্যাগনেটিক সাইন দ্য ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা বলেছে 2s2p5, 5 মানে কোনটা, মানে ফ্লোরিন, এক্সেপশনাল কেস, একে নাও 3s3p5 ফ্লোরিন, এটা হচ্ছে রোমান 1, এটা রোমান 2। আচ্ছা এর আগে আছে অক্সিজেন আর সালফার, এটা হচ্ছে রোমান 3, এটা হচ্ছে তোমার রোমান 4। এবারে সাজিয়ে নাও, এরকম করে করতে হয়। তুমি ওইখান থেকে কেন করছো, এরকম লিখে নাও আগে। এই দেখো না, 1 আর 2 এর মধ্যে 2 গ্রেটার দ্যান 1, 3 আর 4 এর মধ্যে 4 গ্রেটার দ্যান 3, এক্সেপশনাল কেস, মনে আছে? তুমি কনফিগারেশন দেখে এলিমেন্টটাকে ভেবে নাও, তাহলেই হবে। এবারে বলো কোনটা आंसर তাহলে। 2 গ্রেটার দ্যান 1, ডি হবে তো। ডি। ডি ডি। আচ্ছা এই দুটো হলো, আর এই ও আর এফ এর মধ্যে তোমার বেশি হচ্ছে, ও আর এর মধ্যে বেশি হচ্ছে 1 গ্রেটার দ্যান 3, আর এই দুটোর মধ্যে বেশি হচ্ছে 2 গ্রেটার দ্যান 4। এই সাজিয়ে নাও এবারে। আমি চারটে লিখে দিলাম, ওটা দেখো 4 রকম ভেবে। স্যার সি হবে নাকি? হ্যাঁ এই তো ঠিক বলেছো। এবারে 134, তাহলে সি आंसर হলো। তুমি কিন্তু এরকম দেখে ভাববে না এরকম করে, তুমি এলিমেন্টটাকে লিখে নাও, তাহলে বুঝতে পারবে। একদম আমি বলেছি পিরিয়ডিক টেবিল কিন্তু ভালো করে মুখস্থ করতে বলেছি। কিরকম করে মুখস্থ করতে বলেছি, NH2 NP3 এরকম করে করতে বলেছি। এটা বোরন ফ্যামিলি, NH2 NP4, পুরো ভালো করে টেবিলটা পড়ে নেবে, তাহলেই পারবে করতে। কিন্তু চ্যাট বক্সে অনেক কিছু লিখে দিয়েছে আমাকে। 134 এর সি লিখেছে সৃজিত। হ্যাঁ 135টা বলো এবারে। 135 দেখি 135 কেমন তোমরা করতে পারো এবারে। 135 অঙ্কুর দিয়েছে। অঙ্কুরের 135 ঠিক আছে। স্যার আমি দিয়েছি তো। আচ্ছা রিকাই সাহা ঠিক আছে, বাহ। ইন্দ্রদীপের ঠিক আছে, বাকিরা দাও। ইলেকট্রন কনফিগারেশন অফ দ্য অ্যাটমিক হ্যাভিং ম্যাক্সিমাম ডিফারেন্স বিটুইন ফার্স্ট এন্ড সেকেন্ড। বলো ফার্স্ট আর সেকেন্ডের ডিফারেন্স দিয়েছি। হ্যাঁ ঠিক আছে সৃজিত, এটা তো এখনই বললাম কিরকম করে হবে। ফার্স্ট আর সেকেন্ডের হলে অ্যালকালি মেটালের ক্ষেত্রে ডিফারেন্স নাও না, আমরা তো তখন তো ওই কোশ্চেনটা করেই যাচ্ছি। ফার্স্ট দেবরাজের ঠিক আছে, বাহ। হ্যাঁ সুশান্ত ঠিক করে ভাবো, এখনই বলেছি, এই আগে থেকে এটাই বলে যাচ্ছি। এটা 135টা হচ্ছে বেসিক্যালি অ্যালকালি মেটালের জন্য হয়, যেখানে ইলেকট্রন একটা থাকে, একটা বের করলে সেকেন্ডটা অনেক বেশি হাই, কারণ ওটা ফুলফিল আছে। ঠিক আছে, তাই আনসার এ হবে 135 এর, অ্যালকালি মেটাল। ফার্স্ট এরটা কম, সেকেন্ড এরটা অনেক বেশি, একটা বেরোনোর পরে সেটা ভীষণ স্টেবল হয়ে গেল, উপরন্তু আবার ক্যাটায়ন। লাস্ট 136 করো, দিয়ে আমি হোমওয়ার্ক মেলাবো। স্যার এখানে ডি এর অপশনটা কি ভুল আছে? 3s3 দেওয়া আছে। হ্যাঁ ভুল দেওয়া আছে। ওই ভুল দেওয়া থাকলে তোমাকে ওরকম মানে অপশন প্রিন্টিং মিস্টেক নেই, এরকমই দেওয়া আছে তোমাকে কনফিউশন করার জন্য। ও মানে এটা ভুল দেওয়া, ইচ্ছা করে ভুল দেওয়া। হ্যাঁ তুমি সি করেছো কেন আনসার? সি তো হবে না। ও তুমি ভেবেছো 2p1 বলে। আচ্ছা বুঝেছি তোমার এটা। 136 আনসার দেওয়া শুরু করো, দেখি কে দিল। 136 কেউ কি দিয়েছে আগে? অঙ্কুর দেয়নি না। আমি 136 দিলাম তো। বাবা, রিকাই সাগর পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ স্যার আমি বাহ, তো দিয়েছি। কারেক্ট রিকাই, একদম ভালো বুঝেছো, বাহ। স্যার 136 এটা ঠিক আছে?
সম্প্রীত একটু ভাবো, সিজিতে ঠিক আছে। হ্যাঁ, ধরো ভায়োলেন্ট কখন হবে? যদি পৃথিবীর দুজন মেরুর লোক একসঙ্গে ফ্রেন্ডশিপ তৈরি করে, পৃথিবীর দুই মেরুর লোক একসঙ্গে ফ্রেন্ডশিপ, ওদের সঙ্গে বনিবনা নেই, তাহলে সেখানে আগুন জ্বলবে পৃথিবীতে। হ্যাঁ সম্প্রীত ঠিক আছে। ইন্দ্রদীপ আনসার দাও, সিজি আমার ফাংশন লিখেছো কেন? হ্যাঁ আচ্ছা বুঝতে, তোমার প্রিন্টিং মিস্টেক, আরটা হবে না। আচ্ছা তার মানে এখানে সিজিয়াম আর ক্লোরিন হবে, কারণ দেখো এরা সিজিয়ামটা একদম নিচে আছে এখানে, মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, আর একদম লাস্টে এখানে ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে সবচাইতে বেশি হাইয়েস্ট নন মেটাল, এটা সবচেয়ে হাইয়েস্ট মেটাল, তাই না? তো এদের মধ্যে বন্ডিং হলে সেখানে ফিউচার আগুন ধরে যাবে, পৃথিবী কাঁপবে তখন। ঠিক আছে? কেন স্যার, এখানে কি মেটাল আছে নন মেটাল? হ্যাঁ ও তো সবচেয়ে হাইয়েস্ট মেটালিক, হ্যাঁ আর ও সবচেয়ে হাইয়েস্ট নন মেটালিক। তো মেটাল, হ্যাঁ হ্যাঁ। আর ওটা অনেক বেশি ইলেকট্রো পজিটিভ, ওটা অনেক বেশি ইলেকট্রো নেগেটিভ। আমাকে এবারে বলো, তোমরা হোমওয়ার্ক কি সবাই করেছো, নাকি হোমওয়ার্কের একটু সময় আর একটু বাড়িয়ে দেবো আর তোমরা আরো পাঠাবো কোশ্চেন? আমাকে বলো, সবাই করলে আমি মিলিয়ে দেবো। স্যার আমার হয়নি। কেন? হয়ে গেছে। স্যার আপনি তাহলে আরো কয়েকটা কোশ্চেন দিন, দিয়ে এইটাও পড়ে দিন। আমার হ্যাঁ, স্যার। আমার কিন্তু সব বোঝানো হয়ে গেছে, বাড়িতে কিন্তু কেন পড়ছো না এক সপ্তাহ ধরে? বাড়ি এত কিন্তু ঢিলামিলিলে হবে না, বাড়িতে কিন্তু পড়তে হবে। কার কার হয়নি? পুরোটা হয়নি, আচ্ছা। কিন্তু বাড়িতে অনেকটা পড়তে হবে না, আমি মাত্র কটা এমসিকিউ দিয়েছি, বাড়িতে প্র্যাকটিস করবে, সারা উইক ধরে থাকে পড়া, সারা উইকে তোমাকে একদিনই পড়াই আগের থেকে, দেখছো না? তার জন্য বাড়িতে তোমাকে আমি কেন দিই করতে, তুমি বাড়িতে একদিন পড়তে নিজে পারো। ঠিক আছে, তাও আমি আজকে চেক করছি না, তোমাকে আমি আরো হোমওয়ার্ক দেবো, কিন্তু আমি কিন্তু পরের ক্লাসে আর কোনো এক্সকিউজ শুনবো না, আমি একদম পরের ক্লাস সবার থেকে হোমওয়ার্কটা নেবো, তারপর তোমার সঙ্গে কথা বলবো আমি। আচ্ছা নেক্সট দেখো, এখন আমাদের একটু পড়িয়ে দিই। আচ্ছা না সৃজিত, না হলে হবে না, পুরোটা করতে হবে ভালো করে। আমার ইনফ্লুয়েন্স সব বুঝিয়ে দিচ্ছি, বাড়িতে রোজ পড়বে, রোজ প্র্যাকটিস করবে, আজকের হোমওয়ার্কটা আজকেই করে নেবে, তাহলে পড়াটা হয়ে যাবে। জমাচ্ছ কি তোমার কিন্তু পারে, জমানো শুরু করা মানে কিন্তু জীবন শেষ সেখানে। হ্যাঁ তুমি যেই মনে জমানো শুরু করবে, তুমি মনে করো তোমার জীবনটা আস্তে আস্তে শেষ হচ্ছে, জমানো শুরু করবে না, তাহলে এক তোমার জমা হয়ে যাবে, তখন আর পড়াশোনা ছেড়ে দিতে ইচ্ছা করবে, আর তখন পড়তে ইচ্ছা করবে না। রোজকার কাজ রোজকার করবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিই। আমার কাছে এখন টার্গেট হচ্ছে পড়ার, সেটা হচ্ছে এই বেসিকের ফার্স্ট চ্যাপ্টারটা, টার্গেট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি পড়া, টার্গেট হচ্ছে কেমিক্যাল বন্ডিং পড়া, এই তিনটে আমাকে এখন পড়তে হবে। তো আমি তোমাকে এখন শুরু করে দিচ্ছি পড়াতে। বেসিকটা তো পড়াবো একদমই ঠিক আছে, আমার কাছে সময় এখন আছে। তোমাদের দেবরাজ, তোমার এক্সাম কবে দেবরাজ? স্যার সেকেন্ড উইক অফ জুলাই থেকে শুরু হবে। আচ্ছা রিকাই কবে এক্সাম তোমার? আমাদের এক্সামটা বলেনি এখনো কবে, ওই জুলাইয়ের মিডিলের দিকে হতে হবে। সিলেবাস দিয়েছে তাই তো, সিলেবাসটা দিয়েছে? হ্যাঁ সিলেবাসটা আচ্ছা দিয়েছে। আচ্ছা, আর কারো কোনো চাপ নেই পরীক্ষার? সম্প্রীত? স্যার আমাদের এখনো বলেনি কবে হবে, কিন্তু ওই জুলাইয়ের স্টার্টিং এর দিকে হতে পারে। কোনো টপিক দেয়নি এখনো তো? না স্যার। ঠিক আছে, তোমাকে আমি আজকে পড়াবো একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি শুরু করবো আজকে। ঠিক আছে, একটু যা শুরু করবো, বাড়িতে তোমরা পারি তাহলে করতে পারবে একটু, তোমাকে আমি বাড়িতে হোমওয়ার্কও দেবো আছে করতে, কত সোজা দেখো ব্যাপারটা। দেখো এখানে অর্গানিক কেমিস্ট্রি বেসিকটা পড়বো, তারপরে আমরা সেখানে ওই বেসিক অর্গানিকটা পড়বো, বেসিক কেমিস্ট্রি ফিজিক্যাল চ্যাপ্টারটা পড়বো, মানে মোর কনসেপ্ট ওই সমস্ত পরে পড়বো আমরা।
এখন দেখো ইন্ট্রোডাকশন অফ অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি মানে কি? এই যে আমি তোমাকে এক্ষুনি পড়ালাম পিরিয়ডিক টেবিল, সো দেয়ার আর টোটাল 118 elements are there in the periodic table. টোটাল 118। তার মধ্যে কার্বন কিন্তু একটা এলিমেন্ট, কার্বন একটা এলিমেন্ট হচ্ছে কার্বন, আর বাকি কার্বনকে বাদ দিয়ে বাকি এখানে 117 খানা এলিমেন্ট আছে যারা হচ্ছে আদার দেন কার্বন। আদার দেন কার্বন এখানে 117 খানা এলিমেন্ট এখানে আছে। সো টোটাল 170 এলিমেন্টস আর দেয়ার, আর এখানে হচ্ছে একটা এলিমেন্ট অনলি কার্বন। এবারে এখানে কার্বন একা এত কম্পাউন্ড করে, একা এতটা পরিমাণের কম্পাউন্ড, বোঝাচ্ছি তোমাকে জাস্ট এতটা করে, আর সেখানে বাকি 117 খানা এলিমেন্ট এইটুকু কম্পাউন্ড করে। তাহলে কার্বন অ্যাজ এ সিঙ্গেল এলিমেন্ট উইথ দ্য হাইড্রোজেন অর উইথ আদার এলিমেন্ট, কার্বন এতটা হিউজ নাম্বার অফ কম্পাউন্ড ফরমেশন করে, আর সেখানে আদার 117 এলিমেন্ট অনেকটা লেস কম্পাউন্ড করে। 117 খানা এলিমেন্টের যদি এই অ্যামাউন্ট হয় তাহলে কার্বনে কিন্তু একটার এত বড় একটা এরিয়া। এরকম কি করে হচ্ছে সম্ভব? কার্বনের কিছু স্পেশাল প্রপার্টি আছে, যেই প্রপার্টির জন্য কার্বন ক্যান ফর্ম দ্য হিউজ নাম্বার অফ কম্পাউন্ড। দিস প্রপার্টি ইজ কল্ড ক্যাটিনেশন প্রপার্টি। তুমি ক্লাস 3 যেটা পড়েছো এটা, ডিউ টু দ্য ক্যাটিনেশন প্রপার্টি, catenation properties number 1, and number 2 the tetravalency property, tetravalency property। কি বলবে কেন? কার্বনের সঙ্গে তো বাকি ফ্যামিলি যারা আছে তারাও তো টেট্রাভ্যালেন্সি শো করবে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন তারাও শো করবে, কিন্তু ওদের টেট্রাভ্যালেন্সি আছে বাট ক্যাটিনেশন প্রপার্টি নেই। সো হোয়াট ইজ ক্যাটিনেশন? তোমাদের সেটা বোঝাবো এখন আমি। এবার দেখো এই ক্যাটিনেশন প্রপার্টি আর এই টেট্রাভ্যালেন্সি প্রপার্টির জন্য এই কার্বন হিউজ নাম্বার অফ কম্পাউন্ড করে, এইজন্য there is another branch of chemistry with this only the compound of the carbon. This is called the organic chemistry. This is called organic chemistry, and the chemistry of other 117 element, this is called inorganic chemistry. Inorganic chemistry। তাহলে এইটা হচ্ছে আমার বাকি 117 কেমিস্ট্রি হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, দ্যাট ইজ দ্য কার্বন রিগার্ডিং। তাহলে এটা আমরা ফার্স্টে বুঝতে পারলাম যে কার্বন একা অনেকটা কম্পাউন্ড করে কিছু স্পেশাল প্রপার্টির জন্য, সেখানে আদার 117 কম করে, সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। আমাদের ক্লাস 11 এর মধ্যে ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো হচ্ছে এস ব্লক, হাইড্রোজেন, পি ব্লক। ক্লাস 11 এ হাইড্রোজেনটা আছে আর এস ব্লক আছে পুরোটা, আর পি ব্লকের মধ্যে গ্রুপ 13, 14 আছে। আর এখানে কার্বনের যে চ্যাপ্টার তোমার আছে অর্গানিক কেমিস্ট্রি, তোমার বইতে সেখানে দুখানা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে বেসিক অর্গানিক কেমিস্ট্রি আর হাইড্রোকার্বন। তোমার বোর্ডস এক্সামে এই দুটো চ্যাপ্টার থেকে অনেক কম কোশ্চেন থাকবে, বেসিক অর্গানিক থেকে আইইউপিএসসি, হাইড্রোকার্বন থেকে রিঅ্যাকশন থাকবে। কিন্তু যারা ওরকম উপরে উপরে পড়ে চলে যাবে ক্লাস 11টা, তারা ক্লাস 12 থেকে কিছু বুঝতে পারবে না। তাই আমি তোমাদের যেহেতু ক্লাস 11 পড়াচ্ছি অর্গানিক কেমিস্ট্রি, তোমাকে আমি পুরো ভেতরে ভেতরে ঢুকে ঢুকে পড়াবো। তুমি যদি আমার অর্গানিক কেমিস্ট্রি যা পড়াবো ভালো করে খাতায় লিখে নাও, তোমার যেই অ্যাডভান্স অবধি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে আমি ওরকম লেভেলে ভালো করে পড়াবো, ভালো করে বুঝে পড়বে। তোমাকে মানে ওই বই পড়লে কিচ্ছু হবে না, বই তোমাকে পড়তে হবে অবভিয়াসলি, কিন্তু তুমি নিজে বই লিখতে পারবে এমন অর্গানিক কেমিস্ট্রি পড়ে নেবে, মানে সব কনসেপ্ট ক্লিয়ার হবে তোমাকে আমি। কিন্তু এই যে তুমি জমালে কিন্তু হবে না, একটা কথা বলে দিয়েছি, আজকের পড়া আজকেই পড়তে হবে। এই যে যারা পড়নি তারা কিন্তু আজকে আনসার দিতে পারলে না, এই যে একটা মিস হয়ে গেল ক্লাসটা, কেমন দেখো। তাই রোজকার পড়তে হবে। আর অর্গানিক কেমিস্ট্রি যদি একদিন ছেড়ে দাও পড়া, ব্যাস তোমার মনে হবে আর ভালো লাগছে না পড়তে, কেমিস্ট্রিটা কি বিরক্ত লাগছে রে বাবা। আমারও এরকম হয়েছিল, আমি যখন 11-12 পড়তাম আমি কিচ্ছু বুঝতে পারতাম না,
রোজ পড়তে যেতাম। একটা স্যারের কাছে পড়তো, স্যারটা খুব ফেমাস ছিল, স্যারটার নাম ছিল দেবপ্রিয় চক্রবর্তী। তাকে ওই যে তোমাদের যে বই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়ামে চক্রবর্তী মাইতি বাড়ি রয়, দেবপ্রিয় চক্রবর্তী, ওই স্যারটা বাড়ি খড়গপুর আইআইটিতে, খড়গপুর আইআইটিতে উনি ওইখানকার প্রফেসর ছিলেন আগে, আইআইটি প্রফেসর ছিলেন। তো উনি কেমিস্ট্রি টিউশনই পড়াতাম। আমি তখন এখানে, আমি তো খড়গপুরে থাকতাম, তো খড়গপুরে আমি টিউশনই পড়তাম। আইআইটি ক্যাম্পাসে পড়াতেন উনি। আমি কিচ্ছু বুঝতে পারতাম না ক্লাস 11 রোজ আইআইটি পড়তে যেতাম। ক্যাম্পাসে পড়াতে? হ্যাঁ আইআইটি ক্যাম্পাসে পড়াতে? হ্যাঁ হ্যাঁ, আইআইটি ক্যাম্পাসে ওখানে একটা সোসাইটি জায়গা আছে, ওইখানে আমি থাকতাম। ওইখানেই মানে আমি ওইখানে 11 ওইখানেই পড়েছি। তো এবারে দেখো, তো ওইখানে আমি স্যার কাছে পড়তাম টিউশন। তো স্যার তো ব্যাচে পড়াতো, অনেকজন থাকতো। এবারে কি যে পড়াতো আমি কিছু বুঝতে পারতাম না। রোজ পড়তে যেতাম, রোজ ফিরে চলে আসতাম। এই অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছে শুরুতে, এই কিচ্ছু বুঝতে পারিনি কি সব পড়াচ্ছে। দিয়ে তোমার সব মানে মোটামুটি চ্যাপ্টার 50% কমপ্লিট, মানে প্রায় বোধহয় হাফ ইয়ারলি পরীক্ষার মতো হবে। তখন হাফ ইয়ারলি পরীক্ষার সময় চলে এসছে, আমি একটা কোনো কিছু বুঝতে পারতাম না। রোজ যেতাম পড়তে, চলে আসতাম ফিরে। এবারে আমার বাড়ির লোক বলে দিয়ে এসছে টিচারকে, এই পড়াশোনায় ভালো, এই ভালো রেসপন্স করবে, আপনি দেখবেন। বাড়ির লোককে ডেকে বলছে এই সবচেয়ে বাজে স্টুডেন্ট ব্যাচের মধ্যে, কিচ্ছু জানে না, ফালতু, আপনি কি ঠিকঠাক বলছেন এই সমস্ত, এ তো একদম ভালো স্টুডেন্ট নয়। তো আমার সঙ্গে আরেকজন গিয়েছিল, মানে আমার বাড়ির লোক আমাকে আরেকটা আমার সঙ্গে লোকে ছেড়ে দিয়ে এসেছিল, বলেছে এ ভালো, এ হচ্ছে খারাপ। এবারে ওই ছেলেটা খুব ভালো রেসপন্স, তার আমি বসে থাকতাম। তখন ওই টিচারটা ডেকে বাড়ির লোককে বললো যে তাহলে জানেন তো কি সমস্যা, এটা হচ্ছে আপনি যাকে ভালো বলেছিলেন সে সবচেয়ে খারাপ, আর যে খারাপ সে সবচেয়ে ভালো, সে অনেক ভালো রেসপন্স দেয়। তো আমি ভাবছি এ তো সাংঘাতিক কথা, আমি তো বুঝতে পারছি না কেন স্যার কি বলতো, কিছু বুঝতেই পারতাম না। দিয়ে এরকম ভালো, ঠিক আছে তাহলে আজ থেকে পড়া শুরু করে দিই, একদিন তো পড়িনি। দিয়ে বাড়িতে পড়া শুরু করলাম। অর্গানিক কেমিস্ট্রি স্যার পড়াচ্ছিল, শুরু থেকে কিচ্ছু বুঝতে পারিনি। তখন আমার ক্লাস 11-এ মানে এই যে বেসিক কনসেপ্ট পড়া হয়ে গেছে, হাইড্রোকার্বন পড়া সব পড়া হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারিনি। তারপরে বাড়িতে যখন পড়ানো শুরু করলাম, দেখলাম বাহ কি ভালো লাগছে পড়তে, বেশ ইন্টারেস্ট লাগছে পড়তে, আরো পড়ি। তারপরে যখন আমি পড়তে গেলাম, দেখলাম যে যখন স্যার কিছু বলছে তখন আমি তার আগে কি হবে সেটা বলতে পারছি। হ্যাঁ, তখন বেশ ইন্টারেস্ট তৈরি হলো কেমিস্ট্রিতে। স্কুলেও খুব ভালো করে রেসপন্স দিতে পারলাম, স্যার বললো বাহ এই ছেলে তো খুব ভালো, বুঝেছো। তাই তুমি যদি প্রথম থেকে ফাঁকি বাড়িতে শুরু করো তাহলে তোমার একদম গেল। দেখো এখানে তোমাকে তো আমি এরকম করে বোঝাচ্ছি, ওই স্যাররা তো এরকম করে বোঝায় না, ও তো ব্যাচের মধ্যে পড়ায়, যে বুঝলো না বুঝলো ফালতু চলে গেল, লেকচারে চলে গেল। বেশিরভাগ যেটা হয় এখানে যে একসঙ্গে গাদা গুচ্ছের 100 জন পড়ে টিউশনে, আমি তোমাকে এখানে ধরে ধরে বলছি কি গো অঙ্কুর বুঝতে পেরেছো, দেবরাজ বুঝতে পেরেছো, সুশান্ত বুঝতে পেরেছো, ওইখানে তোমার করে বলে যায়, বুঝলে কি বুঝলে ও দেখার দরকার নেই হলো। আচ্ছা দেখো, তো ক্যাটিনেশন প্রপার্টি মিন্স হচ্ছে যেখানে, আচ্ছা ফার্স্ট হলো টেট্রাভ্যালেন্সি প্রপার্টি, 4টে হাত থাকবে কার্বন, এই কার্বনের 4টে হাত, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এটা হচ্ছে টেট্রাভ্যালেন্সি প্রপার্টি। টেট্রাভ্যালেন্সি প্রপার্টি মানে হচ্ছে 4 প্রপার্টি, মানে 4 ভ্যালেন্সি, 4টে হাত আছে এখানে, টেট্রাভ্যালেন্সি। সেখানে হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি মিন্স 2 or more carbon join together by single bond। ধর এখানে সিঙ্গেল বন্ডে সব এভাবে বন্ডিং আছে, এই সিঙ্গেল বন্ড করে সব আছে। তো এই ধর সিঙ্গেল বন্ড করে আছে, বা এখানে ডবল বন্ড করে আছে এরকম করে, বা সেখানে ট্রিপল বন্ড করে আছে এরকম চেন আকারে আছে। তো এরকম অনেক কম্পাউন্ড হতে পারে, কিন্তু চেনটা এরকম একা একা নয়, হাইড্রোজেনকে থাকতে হবে। দেখো তোমাকে সেটা শিখে নাও। তাহলে কার্বনের এখানে এক পাশে একটা হাত, তাহলে এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, 4টে করে নাও। আবার দেখো এখানে কার্বনের এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এই কার্বনের এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এই কার্বনের এই পাশে একটা হাত, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আমি এরকম করে ফিল আপ করলাম। বেসিক্যালি এখানে কার্বনের চেইনটা আছে, কিন্তু সেখানে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। তার মানে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু সেখানে বেসিক্যালি হাইড্রোকার্বনিক থাকবে, মানে কার্বন প্লাস হাইড্রোজেনটা মেইন থাকবে। কার্বন একা করতে পারে না, কিন্তু চেইনটা হচ্ছে কার্বন। তাহলে এই যে প্রপার্টিটা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি।
সেখানে কার্বন কার্বন এখানে সিঙ্গেল বন্ড আছে, কার্বন কার্বন ডবল বন্ডও আছে, তুমি সেগুলোকেও হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবে। তোমাকে আমি এখন শেখাবো কি করে একটা কম্পাউন্ডকে ফিল আপ করতে হয় হাইড্রোজেন দিয়ে। তুমি আমাকে 5টা দেবো করতে, এখন তুমি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে 5 জন ছবি তুলে পাঠাবে গ্রুপে। এটা বুঝতে পারলে কিনা বলো আমাকে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার ক্যাটিনেশন প্রপার্টি কি সিঙ্গেল বন্ডের জন্য হয় নাকি ডবল বন্ডের জন্য হয়? এই তো ওকে বললাম, তুমি শুনলে না? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড, ট্রিপল বন্ড, যা কিছু হতে পারে। দেখাচ্ছে কি, ধরো এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড, এই দেখো এই যে ডবল এখানে আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড, সে যেখানে কিছু থাকতে পারে, এখানেও থাকতে পারে এখানে, আবার এখানেও থাকতে পারে, তোমার যা ইচ্ছা তুমি যেখানে খুশি দিতে পারো, আনলিমিটেড চেন এরকম চলতে থাকবে। হ্যাঁ, তুমি কি জানো যে এখানে কার্বন 60খানা কম্বাইন্ড একসঙ্গে থাকতে পারে? 60খানা কি গো, 560খানা থাকতে পারে, 555 থাকতে পারে। তোমাকে দেখাচ্ছি স্ট্রাকচার, আমি দেখো। দেখো তোমাকে এই একটা বই দেখাচ্ছি, এখানে লেখা আছে কি, অ্যাডভান্স জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এর উল্টো দিকে দেখো, এই স্ট্রাকচারটা দেখো, এগুলো সব কার্বন। হ্যাঁ, এই স্ট্রাকচার দেখো, এখানে কার্বন 540খানা, দেখতে পাচ্ছ? এখানে কার্বন 60খানা আছে, এটা C60 বার্গমিস্টার ফুলারিন, এখানে 60খানা কার্বন জুড়ে আছে, এখানে 540খানা কার্বন জুড়ে আছে এরকম করে সিঙ্গেল বন্ড দিয়ে। তো এখানে আমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ডবল বন্ড যাই হতে পারে। এবার তোমাকে দেখাচ্ছি কিভাবে ফিল আপ করবে। এই কার্বনে এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এরকম দাও, হাইড্রোজেন এখানে দাও, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই কার্বনের এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত। এই কার্বনের 1 2 3 আছে অলরেডি, দেখো 1 2 3 আছে, তাই এখানে আমি একটা দেবো, তাহলে 4 হয়ে গেল। এই কার্বনের 1 2 3 আছে, আর একটা দেবো, তাহলে এটা হয়ে গেল। এই কার্বনের 1 2 3 আছে, তাহলে এখানে দিলে একটা হয়ে গেল ফিল আপ। এই কার্বনের 1 2 3 আছে, এখানে দেবো, ফিল আপ হয়ে গেল। বুঝছো কি? এই কার্বনের এই পাশে একটা, এই পাশে একটা, 3টে দেবো, মোটামুটি 4টে হাত আমায় করতে হবে। এই কার্বনের দেখো কটা হাত এখানে আছে বলো? 3টে। তাহলে এই পাশে একটা হাইড্রোজেন দেবো, তাহলে হয়ে গেল। এই কার্বনে কটা হাত আছে এদিকে? একটা, এই 3টে 4টে, আর দেবো না কিছু আর। এই কার্বনে 3টে 4টে, আর দেবো না, হয়ে গেছে ফিল আপ। এই কার্বনে কটা আছে এখানে? এই পাশে একটা দেবো, বুঝে নাও। তোমাকে এরকম হাইড্রোজেন দিয়ে মেকআপ করে দিলাম আমাকে। এরা সব হচ্ছে হাইড্রোকার্বন। তুমি আগে মেকআপ করতে শেখো, তারপরে কম্পাউন্ডের ডিস্ট্রিবিউশন, ডেফিনেশন, টাইপ সব শেখাবো। আগে তুমি কার্বনটাকে হাইড্রোজেন দিয়ে মেকআপটা করতে শেখো। তুমি আগে খেতে শেখো, তারপরে তোমাকে আমি চিকেন মাটন সব খাওয়াবো, বলে বলে দেবো, দেখো এটা প্রোটিন খাচ্ছ, কার্বোহাইড্রেট খাচ্ছ, সব বলে দেবো। তুমি এখন খাওয়াটা শেখো। তোমাকে আমি এখন 5টা করতে দেবো এরকম, তুমি আমাকে ফিল আপ করে ছবি পাঠাবে, তাহলে আমার হবে। হ্যাঁ ঠিক আছে, এটা বুঝতে পেরেছো কি? হ্যাঁ। আমরা শুরুতে পড়েছি অর্গানিক কেমিস্ট্রি, কি পড়লাম? বললাম যে কার্বন অনেক কম্পাউন্ড করে। একে বলে এই জন্য কেন করে? বিকজ কার্বন হ্যাভ ক্যাটিনেশন প্রপার্টি এন্ড টেট্রাভ্যালেন্সি প্রপার্টি। আমরা ক্যাটিনেশন প্রপার্টি শিখেছি যে কার্বনের অনেক অনেক কার্বন থাকে। তোমাকে দেখালাম ছবি, এখানে 540 কার্বন থাকতে পারে একসঙ্গে, মানে সেখানে 540 জুড়ে আছে, সেখানে হাইড্রোজেনের কোনো ফাংশন নেই, শুধু কার্বন গুলো এরকম জুড়ে জুড়ে আছে। এতগুলো থাকতে পারে, 540টা। তো এখানে তোমাকে আমি কিছু কম্পাউন্ড এঁকেছি, তুমি সেখানে ডবল বন্ড গুলো দিয়েছো, ট্রিপল বন্ড দিয়েছো, হাইড্রোজেনে মেকআপ করেছো। আমি তোমাকে দিচ্ছি, তুমি এটা করে আমাকে দাও এখানে। এটা মুছে দেবো? হ্যাঁ স্যার।
দেখো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এইটা পাঠাও ছবি, না একটা দেবো। 5 নম্বর, এই 5টা পাঠিয়ে ছবি তুলে, তাহলে আমার হয়ে যাবে। তো গ্রুপে পাঠাবো? গ্রুপে গ্রুপে একদম গ্রুপে পাঠাবে। স্যার হয়ে গেছে। স্যার আমারও হয়ে গেছে। পাঠাও ছবি দুটো হোয়াটসঅ্যাপে পাঠাও। কোথায়? স্যার সেন্ড করে দিয়েছি। হ্যাঁ, বাহ, এই তো পাঠাচ্ছি। স্যার আমিও সেন্ড করে দিলাম, নিচে নামটা লিখে দিয়েছি আমার। ঠিক আছে? সব সব চেক করে দেবো গো। বাহ বাবা, এটা আমরা লিখে দিই, দেখো আমি লিখাই ইন্দ্রদীপ। ঠিক আছে। স্যার দেখলাম আমার সেকেন্ড পেজটা দেখেছেন? সব দেখো, সব দুটো টিক করে দেখেছো? ও হ্যাঁ হ্যাঁ দেখছি। তাহলে তার মানে সবাই এটা শিখতে পারছে মোটামুটি দেখছি। বাহ, সুশান্ত বাড়িতে পেয়েছে দেখে, ঠিক আছে। 1 2 3, ঠিক আছে। অঙ্কুর, বাবা কিচ্ছু লেখেনি, অঙ্কুর খালি শুধু কি সাইন করে দিয়েছে। হ্যাঁ,
সৃজিত দেখি ঠিক আছে, বাহ, হ্যাঁ ঠিক আছে, তাহলে একদম কারেক্ট আছে। তাহলে তোমরা এটা শিখতে পেরে গেলে। এবারে দেখো, তোমাকে আমি বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি করতে, সেই হোমওয়ার্কটা বাড়িতে অনেকটা ভাববে, ভালো করে কিন্তু ভাববে এবং করবে, না হলে কিন্তু আমি তোমাকে পরেরটা দিন পড়াতে খুব কষ্ট হয়ে যাবে। দেখো, আমি এই কম্পাউন্ড লিখেছি এখানে, তুমি যেভাবে লিখছো, তুমি যেভাবে খাতায় লিখে আমাকে পাঠালে গ্রুপে, ওটাকে বলে স্ট্রাকচারাল ফর্মুলা। তুমি যেভাবে লিখে পাঠিয়েছো, এরকম করে লিখে পাঠিয়েছো, ধরো এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে একটা এইচ, এরকম লিখে পাঠিয়েছো, একে আমরা বলি স্ট্রাকচারাল ফর্মুলা। আমি এত বড় ব্রেক করে না লিখে আমি এটাকে এরকম লিখতে পারি। দেখো, আমার এখানে 3টে কার্বন আছে, আমি এখানে লিখতে পারি CH3, CH2, CH3, এরকম লিখতে পারি। আমি এটাকে এরকম করে না লিখেও আমি এটাকে হ্যাঁ এরকমও লিখতে পারি, CH3, CH2, CH3। আমি এটাকে এরকম করে না লিখে আমি একে C3H8 লিখতে পারি। তাহলে দেখো, একটা কম্পাউন্ডকে আমি ডিফারেন্ট টাইপে লিখতে পারছি। কখনো লিখেছি এরকম করে, তোমাকে তুমি শিখলে এখনই, এইটাকে তুমি ছোট করে লেখো, মানে 3টে H কে একসঙ্গে লিখে দাও। এই কারণে দুটো H কে একসঙ্গে লেখো, এখানে 3টেকে একসঙ্গে লেখো। এখানে বন্ড গুলোকে তুমি নাও লিখতে পারো, একদম পর পর লিখতে পারো। তুই বলবে তাহলে স্যার মেইনটেইন হচ্ছে না তো, এখানে তো মনে হচ্ছে H এর সঙ্গে C বন্ড, কিচ্ছু হবে না, এরকমই হোক, কিচ্ছু সমস্যা নেই। আর এটা হচ্ছে তোমার তার, একে বলে মলিকুলার ফর্মুলা, একে বলে খাতায় লেখো, খাতায় লেখো, এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। এটা হচ্ছে স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন বা স্ট্রাকচারাল ফর্মুলা বলতে পারো। আর এইটাকে বলে, এই দুটোকে বলে কনডেন্স ফর্মুলা। কনডেন্স মানে আমরা সেটাকে ছোট করে লিখছি, কনডেন্স ফর্ম বলে এটাকে, মানে কনডেন্স ফর্মে লিখেছি আমি। এখানে আমি লিখেছি কনডেন্স ফর্মুলা, মানে কনডেন্স ফর্মে লিখেছি। তাহলে স্ট্রাকচারাল ফর্ম, কনডেন্স ফর্ম, আর এখানে হচ্ছে তোমার মলিকুলার ফর্মুলা। ঠিক আছে, এছাড়াও আমি যেভাবে লিখবো, যেটা অনেক ইজিয়েস্ট, সিম্পলেস্ট, শর্টেস্ট, তোমাকে সেটা শেখাচ্ছি। সেটা হচ্ছে 3টে এখানে কার্বন আছে, তো আমি কিচ্ছু ভাববো না, ওই ভ্যালেন্সি মেকআপ হচ্ছে কি হচ্ছে না দেখার দরকার নেই। দেখো, এই দেখো শুরু করলাম, আমার বোর্ডে তাকাও, এখানে শুরু করলাম 1 2 3, আঁকা হলো, ডান। একে বলে মানে যেখানে যেখানে পয়েন্ট, সেখানে একটা কার্বন সেখানে আছে, এবং সেই কার্বনটা যেরকম ভ্যালেন্সি মেকআপ করে সেরকম মেকআপ করেই আছে, তোমাকে কিছু হাইড্রোজেন লিখতে হবে না আলাদা করে, তোমাকে এখানে আলাদা করে হাইড্রোজেন লিখতে হবে না। একে বলে বন্ড লাইন ফর্মুলা। স্যার সিঙ্গেল বন্ডে থাকলে এরকম হবে? হ্যাঁ বলো। স্যার সিঙ্গেল বন্ডে থাকলে এরকম হবে? হ্যাঁ, সিঙ্গেল বন্ড থাকলে এরকম করে লিখবে, ডবল বন্ডও লিখতে পারবো আমি, তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। এটা বন্ড লাইন মানে কি? এটা মানে হচ্ছে এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, তুমি এরকম লিখে রাখো, বুঝতে পারবে তুমি, মানে এখানে কার্বন আছে, তোমাকে এখানে হাইড্রোজেনটা মেকআপ করতে হবে না।
সবাই বলো বুঝতে পারছো না এটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার। যে পারছো না সে Bond বলো। বন্ড লাইনটা সবচেয়ে ইজি ফর্মুলা। ইজিয়েস্ট ওয়ে, একদমই। তোমাকে আমি এরকম বাড়িতে করতে দেবো, তুমি এরকমটাকে ভাবনা চিন্তা করে আমাকে এই 5 রকম ভাবে এগিয়ে দেখাবে। এটা দরকার নেই, তুমি স্ট্রাকচারাল, কনডেন্স আর বন্ড লাইন তিনটে আঁকবে। এটা স্ক্রিনশট নিয়ে ছবি তুলে নাও, মুছে দিচ্ছি এটা। স্যার বন্ড লাইন ফর্মুলা কয়েকটা এক্সাম্পল দেবে বলো। করে? স্যার বন্ড লাইন ফর্মুলা কয়েকটা এক্সাম্পল দেবে? দেবো তো। কয়েকটা। ধরো তোমার সেখানে এরকম করে আছে, তাহলে 1 2 3 4 5, তুমি তাকে এরকম হাইড্রোজেন লিখেছো, এরকম করে লিখছো হাইড্রোজেন, কনডেন্স ফর্মে লিখছো, কনডেন্স ফর্ম লেখা হয়ে গেল। তাহলে 1 2 3 4 5 দেখো কিভাবে লিখছি আমি। এটা মানে হচ্ছে 1 2 3 4 5 হয়ে গেল না? তাহলে কনডেন্স ফর্ম, বন্ড লাইন স্ট্রাকচার। তোমাকে আমি আরেকটা দেখাচ্ছি, দেখো। ধরো কার্বন 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 কার্বন, এখানে ডবল বন্ড আছে একটা, তো কি সমস্যা? CH2 CH CH2 CH2 CH3 লিখে এটা 1 2 3 4 5, তাকাও এখানে 1 2 3 4 5, ও এখানে ডবল বন্ড আছে, কি দারুণ করে, এই তো হয়ে গেল। আবার দেখো দেখাচ্ছি একটা, কার্বন কার্বন কার্বন, স্যার ওই ডবল বন্ডের ওই লাইনটা ওপরের দিকে হলো না কেন? উপর দিকে দেবে, এই দিলাম, এই তো একই একই মানে যে একই, কোনো একটা দিকে দিলেই হলো নাকি? যে কোনো দিকেই হলে হবে। ধরো এখানে এখানে দিয়েছি, তাহলে এটা CH3, এটা CH, এটা CH, এটা CH3, তাহলে 1 2 3 4, তুমি আগে চারটে কার্বন এঁকে নাও, এরকম করে দেখো, এই পয়েন্ট 1 2 3 4 হয়ে গেল আঁকা ডবল বন্ড। এইখানে দাও, রিকাই বলছে নিচে দিতে ভালো লাগে, উপরে দিব, তাহলে উপরে দিচ্ছি, এই দিলাম। স্যার এটা বুঝছো? ইজি। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বুঝতে পারলে আমাকে বলো, আমি বুঝতে পারো একবার। তোমাদেরকে আমি কিছু এরকম কার্বন কার্বন স্কেলিটন দেব, কার্বন কার্বন স্কেলিটন দেব, স্কেলিটন, তুমি সেখান থেকে কনডেন্স আর বন্ড লাইন এঁকে আমাকে পাঠাবে। দেওয়া শুরু করলাম। স্যার এখনই না হোমওয়ার্ক হিসাবে? হোমওয়ার্ক হোমওয়ার্ক বাড়িতে করবে। কার্বন কার্বন স্কেলিটন দেব, তুমি সেই স্কেলিটনের মধ্যে ওই মাংস টাংস সমস্ত বসিয়ে টসিয়ে একটা স্ট্রাকচার দেবে। বুঝছিলাম, এটা ছবি তুলে নাও, বুঝে দেবো। স্যার লিখে হ্যাঁ নিয়েছি। স্যার হয়ে গেছে। দেখো হোমওয়ার্ক নাম্বার 1, এইটা হাইড্রোজেন দিয়ে লিখবে, বন্ড লাইন দিয়ে লিখবে, মানে কনডেন্স ফর্ম আর বন্ড লাইন ফর্ম। এইটা হাইড্রোজেন অ্যাটম গুলো ফিল আপ করবো? হ্যাঁ তো হাইড্রোজেন অ্যাটম গুলো ফিল আপ করতে হবে? হ্যাঁ, হাইড্রোজেনটা ফিল আপ করে কনডেন্স ফর্মে লিখবে একবার, তারপরে বন্ড লাইন দিয়ে লিখবে।
ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, স্যার ট্রিপল বন্ড হলে কি বন্ড লাইনে 3টা লাইন হবে? একদমই তাই হবে, 3টে লাইনই হবে। ট্রিপল বন্ড হলে বন্ড লাইনে 3টে লাইন হবে। দিলাম একটা করতে, এই মাত্র হাতে গোনা 5টা। এই বন্ড লাইনটা আমাকে করে পাঠিয়ে দেবে আগে, আগে পাঠিয়ে দেবে গ্রুপে আগে। না পার্সোনালি? গ্রুপে পাঠাবে না, গ্রুপে পাঠাবে না, সব দেখে নেবে, পার্সোনালি পাঠাবে। ঠিক আছে? ঠিক আছে। এই তোমরা 7 জনই পাঠাবে কিন্তু আমাকে আলাদা আলাদা করে, আগে পাঠিয়ে দেবে 2-3 দিনের মধ্যে। তারপরে পিরিয়ড টেবিলের সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট করবে, আমি আরো হোমওয়ার্ক দেব, তারপরে টেস্ট নেব, আমার টেস্ট নেওয়া হয়নি চ্যাপ্টারের। এমসিকিউ টেস্ট নেব, বোর্ডস প্যাটার্নের টেস্ট নেব, রেডি হয়ে থাকো একদম। ঠিক আছে? তাহলে এটা এটা বাড়িতে করে রাখবে, এই ফর্মুলাগুলো, কনডেন্স আর বন্ড লাইন দুটো। ওকে স্যার। তাহলে ঠিক আছে, আজকে টাটা, আমি গ্রুপে পাঠিয়ে দিতে হবে তোমাকে। রোজ কিন্তু মানে রোজ আধ ঘন্টা করে পড়বে সব সাবজেক্ট, তাহলে তোমার তো অনায়াসে পড়া হয়ে যাবে। আমার দায়িত্ব তোমাকে সিলেবাস কমপ্লিট করে দেবো, তোমার দায়িত্ব রোজ আধ ঘন্টা করে কেমিস্ট্রি পড়া। আজকে পড়িলাম কেমিস্ট্রি, তুমি যদি রোজ আধ ঘন্টা করে পড়ো তো নেক্সট স্যাটারডে তো সব পড়া সব হয়েই যাবে। ঠিক আছে? তাহলে তাহলে চলো, টাটা, বাই, গুড নাইট। গুড নাইট স্যার।